রেডি রেডি। অনেক ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন। আমরা আমাদের ক্লাস আজকে শুরু করলাম, আমি রেকর্ড করাও শুরু করে দিছি এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপনারা প্রথমে আপনাদের হাজিরাটা দিয়ে দিবেন, যারা যারা এখানে আছেন তারা হাজিরা দেওয়ার সিস্টেমটা কি, আজকের ক্লাসে হাজিরা দিতে হলে আপনাকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। সেই কিওয়ার্ডটা আপনি লিখবেন EC2 I am here। একটু বেশি বড় হয়ে গেছে না, EC2 here এটা লিখলেই হবে। হিয়ার মানে হচ্ছে HERE হিয়ার, EC2 হিয়ার এটা লিখে একটা মানে মেসেজ পাঠিয়ে রাখবেন, যেহেতু আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে আপনার হাজিরাটা আমরা ক্লাস থেকে নিতে পারবো, আমাদের রেকর্ড থেকে। এন্ড হাজিরা চলাকালীন এই সময় বুঝি নাই স্যার ক্লিয়ার কি শুনতে বলছেন বুঝি। আচ্ছা আপনারা আজকে ক্লাসে আমি বুঝাচ্ছি একটু। আজকে ক্লাসে যারা হাজিরা দিবেন আমাদেরকে চ্যাট বক্সে একটা মেসেজ পাঠাবেন, সেই মেসেজটা হচ্ছে EC2 এটা লিখবেন। আচ্ছা কি লিখবেন আমি সেটা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখা দিচ্ছি, যেহেতু আপনারা বুঝেন নাই। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? জি জি আপনারা যারা আমার স্ক্রিন স্যার দেখতেছেন একটা কোশ্চেন। হ্যাঁ, তারা হাজিরাটা লিখবেন হচ্ছে EC2 অথবা ছোট হাতের বড় হাতে লিখলেও হবে EC2 HERE here, EC2 here। এই কথাটা যার চ্যাট বক্সের মধ্যে, আপনারা তো অনেক চ্যাট করবেন, একই আইডি থেকে বিভিন্ন রকমের চ্যাটিং আসতে পারে বা চ্যাট হইতে পারে। তো এই চ্যাটটা মানে এই কোডটা যেই চ্যাটের মধ্যে পাওয়া যাবে তার মানে হচ্ছে তারা এই ক্লাসটাতে ছিল। এটা হচ্ছে হাজিরা নেওয়ার একটা পদ্ধতি, আমরা এখান থেকে আমাদের মতো করে নিলাম। সো যারা আমাদের ক্লাসে মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছে তার মানে হচ্ছে তারা সেকেন্ড ক্লাসের কোড থাকবে। তাহলে ধরেন কোনো একদিন যদি কারোর সাথে আমার বাক বিতণ্ডা হয় বা কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে সেকেন্ড ক্লাসের আমাদের কিওয়ার্ড ছিল এটা, কিন্তু আপনি এই কিওয়ার্ড ইউজ করেন নাই, অথবা আপনি ক্লাসেই ছিলেন না, এটা প্রমাণ হচ্ছে আপনি কিওয়ার্ড কি সেটাই জানেন না। মানে মেসেজ চ্যাটে স্যার মেসেজ দিলে মানে সরাসরি পার্সোনাল মেসেজ যায় স্যার আপনার এখানে। হ্যাঁ পার্সোনাল মেসেজ। স্যার ওই যে আপনি কি ক্লাসের কথা মনোযোগ দিয়ে শুনতেছেন না? আমি তো বললামই আমাদের জুমের মধ্যে আমরা এটা সেট করে রাখছি। মেসেজ পাঠাইলে আমাকে মেসেজটা আসছে, এটা আপনি জেনে রাখেন। আসতেছে মেসেজ, কোনো অসুবিধা নেই, আই ক্যান ওয়াচ দ্যাট। আপনার অন্যের মেসেজ দেখার দরকার নেই, আপনি আপনার মেসেজটা দেখেন আর আমার মেসেজটা দেখেন, তাহলেই হবে। আপনাদের আর কারো কোনো কথা থাকলে এই ফাঁকে কথা জিজ্ঞাসা করতে পারেন। গত ক্লাসের কাজ থেকে কে কি বুঝলেন, কার কেমন লাগলো এবং কে কতটুকু কাজ করছেন একটু বলতে পারেন। সর্বোচ্চ লিখছেন বলে মনে করেন এখানে এমন কি আছেন? মহিউদ্দিন, কি নাম কি? মুদ্দিন ফাহিম, রাইট? আপনার নাম কি? মহিউদ্দিন ফাহিম, এম এম উদ্দিন ফাহিম। এম এম উদ্দিন ফাহিম মানে মহিউদ্দিন ফাহিম। ফাহিম। আচ্ছা ফাহিম বলেন আপনি কয়টা লিখছেন? স্যার আমি প্রথমে লিখছিলাম এ থেকে ই পর্যন্ত 15টা করে লিখছিলাম, তারপরে স্যার কমে লিখছিলাম, প্রত্যেকটা থেকে তিনটা করে এরকম করে লিখছিলাম। ও মানে এ থেকে ই পর্যন্ত 15টা করে লিখছেন, এরপরে কমায় দিচ্ছেন, এরপর দেখছেন অনেক লেখা, এটি কতক্ষণে শেষ করবো, ও মাই গড, এরকম চিন্তা ভাবনা আসছে, রাইট? জি স্যার। অসুবিধা নেই। কয়টা লিখছেন টোটাল? কয়টা লিখছেন? টোটাল 12 পেজ। কয়টা লিখছি এটা ইয়া করে নাই, 12টা পৃষ্ঠা লিখছেন। জি স্যার। ওকে ওকে আচ্ছা, এরপর টোটালটা গণেন নাই। অনেক ধন্যবাদ ফাহিম। আচ্ছা শিলা আক্তার লিখছে কয়টা? 114টা। জি স্যার। কে জানি আমাদের ক্লাসে আছেন 900টা লিখছে, কে বলছিলেন? আরে আমি 130টা লিখছি। আমি লিখছিলাম স্যার। ভেরি গুড। মাসুদুর রহমান। মাসুদুর রহমান 100 কয়টা লিখছেন না? মাসুদুর রহমান 900 লিখছে। একজন লিখছে যে আমি এ থেকে এস পর্যন্ত লিখছি 900। ভেরি গুড। কে কয়টা লিখছেন? 24 পেজ লিখছে দীপু রায়। ভেরি গুড, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। আমি খুবই পছন্দ করছি, আপনারা মানে এত সুন্দর কাজ করছেন। আমার স্ক্রিনের মধ্যে আপনারা মেসেজগুলো চলে আসছে লাইভের মতো। হ্যাঁ আমি 11টা লিখছি। 205টা। কে কয়টা লিখছেন সেটা আপনারা একটু মেসেজ করে পাঠালে হবে, আমাদেরকে মেসেজ করে পাঠাতে পারেন। EC2 হিয়ার এতক্ষণ পরে একজন লিখছে, এতগুলো 346টা লিখছে, 17 পেজ 400 প্লাস। ভেরি গুড। কে কয়টা লিখছেন একটু লিখে পাঠান, এটাও রেকর্ড হয়ে যায়। 8 পেজ লিখছেন, কে কয়টা লিখছেন এটা মেসেজ পাঠান। মানে আমি 7টা লিখি। Yes, keep going. I'm desperately looking for. Okay, ইব্রাহিম খলিল কয়টা লিখছেন? 121টা। 121টা। ভেরি গুড। ইব্রাহিম খলিল আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি মাদ্রাসায় জব করি আর কি। কোন মাদ্রাসা? আমি হাটাজারির পাশে আছি, চট্টগ্রাম হাটাজারি। মাশাআল্লাহ, আপনি একজন মাদ্রাসা শিক্ষক, এটা বলা যায়?
জি ভেরি গুড, আপনি তো একজন ট্রেনার। আমি আই লাভ টু টিচ ট্রেনার্স। আমি ট্রেনারদেরকে টিচ করতে খুব বেশি পছন্দ করি, কারণ হচ্ছে অনেক আইডিয়া পেয়ে যাবেন। বা আপনি একটা সময় যখন আমার সাথে আপনি 1-to-1 বসবেন, মানে যদি আমি কখনো আপনাদের সাথে কারোর সাথে 1-to-1 কথা বলতে পারি, then I will tell you what to implement while you're taking your classes. আপনারা যখন আপনাদের ক্লাস নেবেন তখন ওই ক্লাসের মধ্যে কি কি জিনিস মানে অ্যানালাইজ করবেন, এগুলো আমি বলে দিতে পারবো। সো কাজ হবে। যাই হোক, আপনারা আমাদের ওই ভিডিওটা দেখবেন। আমার প্রোফাইলের মধ্যে একটা ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওর মধ্যে আপনি একটা অবস্থান বর্ণনা করার চেষ্টা করবেন। ভিডিওতে কি বলছে এটা আমি বুঝছি, আপনার মাথায় যা আসে এই ভিডিওটার অন্তরালে বা আড়ালে কি কি হইতে পারে না হইতে পারে এগুলো চিন্তা করবেন। এগুলো চিন্তা করে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন বা বোঝানোর চেষ্টা করবেন। সেকেন্ড আরেকটা কাজ দিব আপনাদেরকে। সেই কাজটা হচ্ছে একটা কথা লিখবো। সেই কথাটা আপনারা সেই কথাটার বর্ণনা, মানে সেই কথাটার দ্বারা আপনি কি বুঝছেন সেটা আপনি লিখবেন। ব্যাপারটা কি বুঝছেন? মানে আমি আপনাদেরকে একটা বাক্য দিচ্ছি, সেই বাক্যটার সোর্স আমি বলে দিব অবশ্যই, যে এই বাক্যটা আসলে সোর্সটা নিছি এখান থেকে। কোত্থেকে নিছি? আপনারা আমার স্ক্রিন দেখতেছেন? জি দেখা জি যাচ্ছে। জি সে একটা বাক্য লিখতেছি, এটা আপনাদের সেকেন্ড ক্লাসের বাড়ির কাজ। মানে সেকেন্ড ক্লাসে যে কাজটা দেওয়া হবে, মানে আজকের ক্লাসে আমরা যে কাজটা দিব সেই কাজের সাথে এক্সট্রা এই দুইটা কাজ আপনাকে করতে হবে। একটা কাজ হচ্ছে আমার প্রোফাইলের মধ্যে, আমার পোস্টের একটা জায়গার মধ্যে আমি একটা ভিডিও শেয়ার করছি একজনের। সেই ভিডিওটার মধ্যে আমি লিখে দিছি যে এই ভিডিওটা আপনি সুন্দর করে লিখতে হবে খাতায়। বুঝতে পারছেন আমার কথা? জি জি শুনতেছেন আমাকে সবাই? শোনা যাচ্ছে। জি আচ্ছা, সাউন্ড আসছে, যাদের সাউন্ডটা বন্ধ করে দেন প্লিজ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি দুইটা শর্ট ভিডিও দিয়েছিলেন, বলছেন ওটা নিয়ে আলোচনা করবেন ক্লাসে। আজকে ক্লাসে আলোচনা ওইগুলার এটা জি, তো জি। বলছিলেন যে হ্যাঁ ওইটার হোয়াটসঅ্যাপে দুইটা শর্ট ভিডিও দিয়েছিলেন। অ্যাকশন আচ্ছা, ওয়ার্ড হোয়াটসঅ্যাপ যেগুলো গ্রুপে আছে। যে দুইটা শর্ট গ্রুপ দেওয়া হয়েছে এটা কিন্তু আজকে ক্লাসের আলোচনার বাইরে। মানে এটা হচ্ছে আপনি আগে থেকে বলতে পারতেন রেকর্ডের আগেই। রেকর্ডের মধ্যে এমন কোনো কথা বলার দরকার নেই যেটা অন্যদের প্রবলেম হবে। বুঝতে পারছেন? ওকে। সজল খান, সজল খান। আপনারা আপনাদের মাইকটা নিজ দায়িত্বে মিউট করবেন। যদি মাইকের কারণে কারো কোনো প্রবলেম হয় তাকে সাথে সাথে এখান থেকে কিক আউট করে দেওয়া হবে। ফাইনাল ডিসিশন ইজ টেকেন। নিজ দায়িত্বে নিজের মাইক হেফাজত করবেন, আর নিলে সাথে সাথে মাইক থেকে মিউট করে দিব। মাথায় রাখবেন। আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখবো। এই সেন্টেন্সটা আপনারা এখানে, এই সেন্টেন্সটা হচ্ছে আপনারা এখানে কি করবেন, এই সাউন্ডটা কার বলতে হবে? তৌফিকুর রহমান। তৌফিক কোথায়? দাঁড়ান, ব্লক করে নিন। তৌফিকুর রহমান স্যার আছে? আমি তো আনমিউট করে ছিলাম। তাহলে আপনি আর নেক্সট টাইম যাতে আর না হয় খেয়াল করেন। তার মানে আপনি আনমিউট আসলে আছে Sorry, কি sir. এটার ব্যাপারে আপনি সতর্ক না, খেয়াল করবেন। হ্যাঁ তৌফিক? আচ্ছা, একটা বাক্য লিখবো বলছি, সেই বাক্যটা আপনারা লেখেন। আমি লিখে দিচ্ছি বাক্যটা। বাক্যটা হচ্ছে, কেউ যদি শুনে শুনে আগে আগে লিখতে পারেন লিখে ফেলেন। বাক্যটা হচ্ছে, তোমরা, আরে আমি তো অর্থ ভুলে গেছি। আচ্ছা, অর্থটা আপনারা বের করে নিতে পারবেন। আমি বাক্যটা মুখেই বলি আপনাদেরকে, আপনারা রেকর্ড শুনেন এন্ড দেন আপনারা নিজে নিজে এটা অর্থটা বের করে ফেলতে পারবেন। একটা কোরআনের আয়াত, বাক্যের মূল সোর্স হচ্ছে কোরআনের আয়াত। আমি একটু ঘুরে আপনাদেরকে বলতে চাইছি, মানে আমি সহজ বাংলা দিয়ে একটা কথা বলে একটা সেন্টেন্স তৈরি করতে চাইছি, ওইটা দিয়ে সেন্টেন্স তৈরি করে আপনাদেরকে লিখে দিতে চাইছি, যাতে করে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন না আসে, যাতে করে কেউ এটা না মনে করে যে মুসলমান দিকে খালি হ্যাঁ মুসলমানের হ্যাঁ ধর্মগ্রন্থ লিয়ে কথা কয়। নো, মানে এখানে অন্য ধর্মের অনেকেই আছেন। তো সেই ক্ষেত্রে সকলের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে কোরআন শরীফের মধ্যে একটা বই আছে, এটা একটা হলি বুক, এটা আমরা সবাই জানি। তো এই বইয়ের একটা আয়াত আছে, সেই আয়াতের অর্থটা আপনি কি বুঝেন সেটা আপনি শুধু একটু বর্ণনা করবেন, হোয়াটএভার ইট ইজ। তো আয়াতটা কোনটা? এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার খুব সম্ভবত 158 নম্বর আয়াত অথবা 153 নম্বর আয়াত, আমি এখনো কনফিউজ। যাই হোক, সেই আয়াতটা কি ছিল আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, শুনেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, মানে আমরা মুসলমানরা যাকে বিধাতা হিসেবে বিশ্বাস করি, সে আল্লাহ মুসলমানদেরকে বলছে, তোমরা যারা ঈমানদার, মানে হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তার মানে তোমাদের মধ্যে যারা ঈমান আনছো, মানে আমাকে যারা বিশ্বাস করছো, তো তাদেরকে উনি দুইটা কাজের কথা বলছে। সবাইকে বলে নাই। কাকে বলছে? কথাটা বলছে হচ্ছে
তোমরা যারা আমাকে বিশ্বাস করছো, তার মানে আল্লাহকে যারা বিশ্বাস করছে এবং যারা ঈমান এনেছে ইসলামের প্রতি, তো তাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তো আল্লাহ ওই আয়াতের মধ্যে বলছে যে এই অর্থটা কি বলেন ইব্রাহিম খলিল? মাইক অন করে কথা বলতে হবে। ইব্রাহিম খলিল মাইক অন করে কথা বলতে হবে। জি, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন, যেটা আমাদের সকলেরই দরকার। সেটা জি, এই হচ্ছে মেসেজটা গুরুত্বপূর্ণ আপনার কাছে, আমাদের কাছেও মেসেজটা গুরুত্বপূর্ণ। ভেরি গুড। অর্থটা শুধু বলেন, ওই মেসেজটা কি, এটা পরে এটাই আমি জানতে চাচ্ছি সবার কাছে। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চেতে হবে সবর এবং সলাতের মাধ্যমে, অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আর আল্লাহ পছন্দ করেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, মানে সবরকারীদের সঙ্গী হওয়া, এটা আল্লাহ পছন্দ করেন, এবং সবরকারীদের, ধৈর্যশীলদের অর্থ বলতে পারবেন। আচ্ছা, থাকতে বলেছেন। ভেরি গুড। এটা একটা বাক্যে আমরা এটার বাংলা অর্থটা চিন্তা করে নিই। এই আয়াতের অর্থটা কি? তোমরা যারা ঈমান এনেছো, একটু বলতে বুঝি নাই কি বলছেন? ওই আয়াত নাম্বারটা যদি স্পেসিফিক করে বলেন যে 152 আয়াত নাকি 158? এটা হয় 158 নম্বর অথবা 153 নম্বর। 153 নম্বর আয়াত স্যার, 153 153 নম্বর আয়াত। জি, অনেক ধন্যবাদ। এটা বের হয়ে গেছে 153 অথবা 158, এটা খুঁজলেও পাইতেন আপনি গুগল। যাই হোক, আমি আবারও বলি 153 নম্বর আয়াত। এই আয়াতটার মানে এটা বাংলা অর্থটা তাহলে আমরা কি ধরে নিব? আমরা তার এত ঘাটাঘাটি কোরআন হাদিস তো আর এখানে আলোচনা হচ্ছে না। এই একটা বাক্য আপনি চিন্তা করবেন। ধরেন কেউ একজন আপনাকে বলছে যে তুমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, মানে তুমি কাকুতি মিনতি করে আমার কাছে চাও। ধরেন কেউ একজন আপনাকে বলতেছে, কথাটা হচ্ছে এটা যে তুমি কাকুতি মিনতি করে আমার কাছে চাও সালাত এবং ধৈর্যের মাধ্যমে, মানে অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, মানে হচ্ছে তোমরা নামাজটা ধৈর্যের সাথে পড়ো, এরকমও বুঝায়, অনেক কথা বুঝায় এটা দ্বারা। কিন্তু আপনি চিন্তা করবেন কেউ একজন আপনাকে বলছে যে তুমি নামাজ ধৈর্যের সাথে পড়ো, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এটা ঠিক আছে। কথাটা কি বুঝছেন? আচ্ছা, কথাটা আরো সহজ করে দিই, অনেকের জন্য কঠিন হতে পারে, এখানে অনেক ছোট মানুষও আছে। এবার একটা বাক্য দেখেন, এতক্ষণ কিন্তু আপনাদের মধ্যে অনেক একটু ক্লামজিনেস কাজ করছে, কঠিন মনে হইতেছে, আরে বাপরে বাপ কি আলোচনা চলতেছে, হচ্ছে না। আমি একদম সহজ করে দিচ্ছি, মানে এই কথাটার মানে আপনি কি বুঝেন সেটা আপনি বলবেন, আরো ইজি। কথাটা হচ্ছে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত, মানে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। এই একটা বাক্য, মানে ধরেন আপনি কাউকে বলতেছেন যে আমি ধৈর্যশীলদের দলে, মানে আমি ধৈর্যের সাথে আছি। এই কথাটা দ্বারা আপনি কি বুঝছেন? ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? এখন ধরেন অনেকের মাথার উপর দিয়ে যাবে যে হ্যাঁ আমি কি বুঝছি, এটা তো এটাই, মানে আমি ধৈর্যশীলদের সাথে আছি। এটা দ্বারা কি মিন করে না এটাও জানাবেন। অনেক আলোচনা আছে, আমি জাস্ট আপনাদের মধ্য থেকে এমন কাউকে খুঁজতেছি যে আসলে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন কিনা, এই কারণে এই কাজগুলো দেওয়া হয়েছে। এবং এই রেকর্ডেড ক্লাস যারা দেখবে তাদের ক্ষেত্রেও সেম কাজ দেওয়া থাকবে, এবং তারাও সেম কাজটা করতে হবে। আপনি কিছু না বুঝলেও সমস্যা নেই, ইটস নট এ বিগ ডিল, এটা ক্লাসের কোনো অংশই না, কিন্তু তারপরেও এটা আপনাকে চিনতে এবং আপনাকে বুঝতে আমার জন্য সহায়ক হবে। আমি যদি আপনাকে ভুলও বুঝি কোনো অসুবিধা নেই। লেটস সে ফর এক্সাম্পল, হ্যাঁ আমি তো কিছু চিন্তা করতে পারতেছি না, আমি তো কিছু বলতে পারতেছি না, আমি তো এটা বুঝতেছি না, আর আমি তো এই কাজটা করতেই চাচ্ছি না, তাহলে উনি আমাকে বুঝবে না? যারা পারতেছেন না তাদের এই ব্যর্থতাও স্বীকার করে ফেলেন, কোনো অসুবিধা নাই, আমি বুঝে নিছি যে আপনি আসলে পারেন নাই বা আপনি পারবেন। কারো কোনো প্রশ্ন এই ব্যাপারে, কোনো দ্বিমত? স্যার আমি কি কিছু বলতে পারবো? জি বলেন। অ্যাকচুয়ালি আপনি যে কথাটা বলেছেন যে মানে কেউ কারো কোনো একজন মানুষের মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, মানে এই কথাটার মিনিং আসলে অ্যাকচুয়ালি আমরা আয়াত থেকে যেটা বুঝতে পারি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তো এটা আমরা কিভাবে বুঝতে পারি? সেটা এই দুনিয়া এবং আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন উনি যেহেতু বলছেন যে আমি ধৈর্যশীল, অর্থাৎ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, এটা অ্যাকচুয়ালি কিন্তু ওনার একটা কথা, ওনার কৌল।
সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। এটা আপনি যা যিনি বুঝবেন, সবকিছু- আপনি যা বুঝবেন তা লিখবেন, লিখে আগামী ক্লাসে এটা নিয়ে বাড়ির কাজ দিবেন। এটা নিয়ে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। হ্যাঁ, জি জি, ওকে। জি, ধরেন এটা নিয়ে যে যা বুঝেন, উনি একজন আলেম মানুষ, উনি একজন মানে জ্ঞানী মানুষ, এই লাইনে ওনার অনেক পারদর্শিতা আছে। তো উনি ওনার থেকে ওনারটা উনি মানে বমি করার মতো, না বলা পর্যন্ত শান্তি পাবে না, বমি করা পর্যন্ত আর শান্তি পাবে যে আমি শেষ পর্যন্ত বুঝতে পারছি। এটা হচ্ছে ওনার একটা অবস্থা। আর আপনারা যারা এগুলো বুঝতেছেন না, কোনো অসুবিধা নেই, না বুঝলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, একজন হ্যাঁ লেখা, এটা পোস্ট করবেন, পোস্ট করলে আমি পোস্টটা দেখতে পারবো বা বুঝতে পারবো। কারোটা যদি আমি দেখি যে একদম 100% হয়েছে, তারটা আমি জানতে চাইবো, তারটা আমি নিবো, বলবো যে সে সঠিক। আর কারোটা যদি 100% না হয়, তাহলে আমি বলবো যে আমি 100% অ্যান্সার পাই নাই, এরপর 100%টা কি সেটা আমি বলে দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা আমাদের কাজ, আপনারা যারা আমাদের গত ক্লাস অনুযায়ী অ্যাকশন ওয়ার্ডের কমপ্লিট করছেন, অ্যাকশন ওয়ার্ড আপনি যে যতটুকু লিখছেন, আপনাদের অ্যাকশন ওয়ার্ডের ব্যাপারে কোনো প্রশ্ন আছে, কোনো কৌতূহল আছে? ধরেন আপনারা তো একদম 100% শিওর যে দুনিয়াতে যতগুলো অ্যাকশন ওয়ার্ড আছে এবং দুনিয়াতে যতগুলা ভার্ব আছে, সবগুলা ভার্বের 4টা ফর্ম আছে। বলেন ঠিক না ঠিক? ঠিক ঠিক। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত তো নাই, তাই না? না না না, দুনিয়াতে যতগুলো অ্যাকশন ওয়ার্ড আছে, সমস্ত অ্যাকশন ওয়ার্ডের কয়টা ফর্ম? 4টা। 4টা ফর্ম। আপনারা যদি সম্ভব হয় 40 মিনিট ফ্রি কথা বলা যায় জুমের মাধ্যমে, জুম অ্যাপের মাধ্যমে যাদের ক্লাস করতে অসুবিধা তারা একটা কাজ করতে পারেন, আপনি জুমটা সেট করে এবার আপনার কোনো বন্ধুর সাথে বা আপনার পরিচিত কারোর সাথে জুমে একটু কথা বলে আপনি সেট করে নিতে পারেন যে আপনার জুমটা ঠিক আছে কিনা, কোনো সাউন্ডের প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। তাহলে কি হবে জানেন, সবাই মাইকটা অন করে রাখতে পারবে, কথা বলার সাথে সাথে একটা সুরেলা গতিতে উত্তর আসবে, ক্লাসটা একটা রিদমিক ক্লাস হবে। কিন্তু আপনারা আসলে খুব গ্রামগঞ্জ থেকে আসছেন, খেত আছেন, শিক্ষিত আছেন, অশিক্ষিত আছেন, মানে এটা একটা কারণ বাজার। তো এখানে কিন্তু সবাই আমি খ্যাত বলিনি, এখানে আমি সবাই শিক্ষিত বলি নাই, সবাই বড় লোক বলি নাই, মানে এখানে আমি কাউরি কিছু বলিনি। এবার এটা গায়ে মাখানো, মানে এই কথাটা গায়ে মাখানো যাবে না যে আমার খ্যাত বললো, আমি খ্যাত না। মানে বুঝে দিতেছি টেকনোলজিক্যাল খ্যাত। আপনি টেকনোলজিক্যাল খ্যাত মানে কি, মিউট, মাইকটা কি মিউট করা আছে না আনমিউট করা আছে, আপনি ইউ নেভার নো। আপনি বুঝতে পারতেছেন না, জানতে পারতেছেন না, আপনার সাউন্ডের প্রবলেম হচ্ছে কি হচ্ছে না এটা আপনি বুঝতে পারতেছেন না। দিস আর দ্য প্রবলেম। এনিওয়েজ, তো আহারে সজল, ওরে সজল, টেকনোলজিক্যাল খ্যাত। সজল কি আছে এখানে? সজল এখন টেকনোলজিক্যাল খ্যাত শুনে এরপরে চিন্তা করছে মাইক মিউট করছে। আরে সজল আমার খুবই কাছের মানুষ, আমার স্টুডেন্ট, এবং মানে ও অনেক কষ্ট করে বড় হয়, এখন ও আসলেই টেকনোলজিক্যাল খ্যাত হিসেবে প্রমাণিত হওয়ার পরেও আমি তাকে বলতে পারতেছি না সে টেকনোলজিক্যাল খ্যাত, এবং তার বাইরে করতে পারতেছি না। বন্ধু ঘর নিয়ে আবদ্ধ অবস্থায় আছে, তারপরেও আওয়াজটা কিভাবে আসলো বুঝলাম না। আচ্ছা যাই হোক, মিউট করে ফেলেন, কোনো সমস্যা নেই, কথা বলার প্রয়োজন নেই। শুধুমাত্র মাইক অন করে তারাই জিজ্ঞাসা করবেন, তারাই কথা বলবেন যারা আমাকে বলবেন যে গতকালকের এই কাজটা, মানে গত ক্লাসের এই কাজটা আপনি আজকে পর্যন্ত যে কটাই করেন না কেন, আপনি কাজগুলো অবশ্যই সংরক্ষণ করবেন এবং এই কাজগুলা ছবি তুলে রাখবেন, এবং এই ছবিগুলা আপনি আপনার ব্যক্তিগত গুগল ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সেখানে আপনি ফোল্ডারটা আপনার ইন্টারেস্টিং একটা নাম দিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো একটা নাম দিতে পারেন। তো ধরে নিলাম আপনি নাম দিলেন হচ্ছে মানে হাসানিক ওয়ার্ক অথবা হাসানিক টাস্ক, মানে হাসানিক টাস্ক ধরে নিলাম, মানে এটা হাসানের টাস্ক এরকম হিসেবে চিন্তা করলেন। তো যখন আপনি ওই ফোল্ডারটা ওপেন করলেন, এবার ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ওপেন করবেন, এই কাজগুলো হবে গুগল ড্রাইভের মধ্যে। এখন এখানে এমন অনেকেই আছেন গুগল ড্রাইভ কি জানেন না, চিনেন না, দ্যাট ডিফারেন্ট কেস। আপনি কোনো কিছু না জানলে সেটা নিজ দায়িত্বে জেনে নেওয়ার চেষ্টা করবেন, আমার কাছ থেকে না, এগুলো গুগল থেকে পারবেন। তো গুগল ড্রাইভের মধ্যে আপনি একটা ফোল্ডার ওপেন করে সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেখানে লিখবেন ক্লাস 1 হোমওয়ার্ক। এবার ওই ক্লাস 1 হোমওয়ার্কের যে ছবিগুলো আপনি তুলছেন মোবাইলের মধ্যে, এই সবগুলা ছবি ওই ফোল্ডারের মধ্যে আপনি সেভ করে রাখবেন। কোনো একদিন অথবা আপনি আপনার পছন্দ মতো ওই ফোল্ডারের লিঙ্কটা আমার সাথে শেয়ার করবেন। তার মানে গুগল ড্রাইভের এই লিঙ্ক শেয়ার করা যায়, আপনি অ্যাক্সেসিবল একটা লিঙ্ক আমার সাথে শেয়ার করবেন, যাতে করে আমি কোনো রিকোয়েস্ট না পাঠাতে হয়, এই লিঙ্কটা দেখা মাত্রই আমি যাতে আপনার ফোল্ডারটা ভিজিট করতে পারি, দেখতে পারি এবং আপনার কাজগুলো দেখতে পারি। তখন মানে আপনার বাড়ির কাজটা আমি অটোমেটিক চেক করে নিব। বুঝতে পারছেন সবাই?
জি আমাদের পেজের ইনবক্সে দিতে পারেন, অথবা আপনাদের একটা টিম লিডার থাকবে, আপনাদেরকে একটা টিম করে দেওয়া হবে, এই টিমের একজন লিডার থাকবে, সেই লিডারের কাছে আপনি লিঙ্ক গুলো পাঠিয়ে দিবেন, যখন আপনার কাছে যেটা চাইবে সেটা দিবেন। কারণ দিন শেষে একটা চ্যালেঞ্জ নিছি এবং এই চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের বড় বড় মাথা মানুষগুলা দেখতেছে কি হচ্ছে। আপনাদেরকে নিয়ে মানে মিটিংও হবে আগামী বুধবার একটা ইনশাল্লাহ, যেটার মধ্যে একজন ভিআইপি মানুষের সাথে কথা বলা হবে এবং সে কল করছে যে এটার মধ্যে আসলে কি হচ্ছে এন্ড ইজ ইট পসিবল, এটা কি আসলে পসিবল কিনা। তো এই সমস্ত কাজগুলা আপনি যখন ওখানে করবেন, মানে অর্গানাইজড ওয়েতে করবেন, তাহলে কিন্তু আপনার দুইটা উন্নতি হবে একসাথে। সেটা হচ্ছে আপনি ইংরেজিও শিখতেছেন, আবার এই কাজগুলা করতে করতে আপনি কিন্তু টুকিটাকি অনেক কিছু শিখে ফেলতেছেন, অনেক কিছু বুঝতেছেন, এবং আপনার অনেক প্র্যাকটিস হবে এটা, এন্ড ইট উইল হেল্প ইউ আ লট। এটা আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে। তো অ্যাকশন ওয়ার্ড করতে গেলে আপনাদের একটা সমস্যা হওয়ার কথা, সেই সমস্যাটা এখন পর্যন্ত কেউ আমাকে সাহস করে হয়তো বলেন নাই, অথবা আমি ধরে নিলাম আপনারা আসলে এই সমস্যাটা পান নাই, তার মানে আপনাদের আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আরো অনেক বেশি লিখতে হবে। এখন সমস্যাটা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, বলেন। সেটা হচ্ছে কিছু কিছু অ্যাকশন ওয়ার্ড আমি দেখছি, লাইক হচ্ছে বুক, তারপর হচ্ছে ফ্লাই। সো এরকম ওয়ার্ড গুলা, মানে এরকম ওয়ার্ড গুলা মিনিং এর উপর ডিপেন্ড করে যে এটা আসলে অ্যাকশন ওয়ার্ড নাকি এটা আসলে একটা নাউন। জি, যেমন ফ্লাই শব্দের অর্থ হচ্ছে মাছি, আবার ফ্লাই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড হিসেবে যদি আমি ধরি, ফ্লাই শব্দের অর্থ হচ্ছে ওরা, ফ্লাই। জি, সো অর্থের উপরে যে অ্যাকশন ওয়ার্ডটা ডিপেন্ড করতে পারে। তো এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে ফ্লাই একটা অ্যাকশন ওয়ার্ড নাকি, আমি কি বলবো তাহলে? আপনি যদি জেনে থাকেন এই শব্দটা একটা অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়, তখন আপনি সাথে সাথে বলবেন এটা অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়, এটা নাউন। আর যদি আপনি না জানেন তাহলে আপনি বলবেন আমি তো জানি এটা নাউন, তাহলে নাউন হিসেবে বলবেন। আচ্ছা, ওকে ওকে। আপনি যতটুকু জানেন ঠিক ততটুকু উত্তর দিবেন, যতটুকু জানেন না ততটুকুতে সাথে সাথে বলবেন বিষয়টা তো আমি জানি না, আমাকে জানিয়ে দাও। ভাইয়া একটা প্রবলেম ফেস করছি, মানে যে প্রেজেন্ট ফর্মটারে যখন প্রেজেন্ট পার্টিসিপল করতে গেছি আইএনজি হবে, কিছু কিছু ক্ষেত্রে আমি একটু কনফিউশন ছিলাম যে এটা এখানে কি ডাবল টি হবে, মানে এই বিষয়টা একটু কনফিউজ ছিলাম যে মানে হইছে কিনা। আমি গুড প্রশ্ন, ভেরি গুড ভেরি গুড শারমিন, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ শারমিন। আপনার উদ্দেশ্যে একটা কাজ শেয়ার করি, মানে আপনি খুবই ভালো, মানে আই রিয়েলি লাইক ইট শারমিন, আপনি আমাকে পাগল করে দিয়েছেন। আমি অনেক খুশি হয়েছি শারমিন আপনার এই প্রশ্নের উত্তরে, এই প্রশ্নটা করাতে আমি অনেক খুশি হয়েছি। এবার দেখেন শারমিনের উসিলায়, শারমিনকে ডেডিকেশন করে আপনারা এবার একটা নতুন জিনিস শিখে রাখেন, একটা বিষয় জেনে রাখেন। সেটা হচ্ছে আপনার সি লেভেল কি, এটা কি কেউ বুঝেন? সি লেভেল যারা বুঝেন বলবেন জানি বুঝি, মেসেজ পাঠাবেন ইয়েস নো, আপনার মেসেজের মাধ্যমে আমাকে উত্তর দিবেন, মাইক অন করার দরকার নাই, যাকে আমি বলবো মাইক অন করেন সে উত্তর দিয়ে মাইক অন করবেন। সি লেভেল এটা কি আপনারা জানেন? সি লেভেল অনেকে উত্তর দিছে ইয়েস, অনেকে উত্তর দিছে নো। ওকে, সি লেভেল হচ্ছে একটা সাউন্ড, সি লেভেল মানে হচ্ছে একটা সাউন্ড। তো সাউন্ডটা কি? একটা শব্দ উচ্চারণ করতে গেলে কিছু সাউন্ড উচ্চারণ করতে হয়, মানে কিছু নিঃশ্বাস। যেমন ধরেন আমি যদি বলি বিউটিফুল, আমি 3টা নিঃশ্বাসে এই শব্দটা উচ্চারণ করতে হয়েছে, বিউটিফুল। তার মানে শব্দাংশ বা শব্দের অংশ বলা যায়, কিন্তু শব্দের অংশ আমরা বলবো না। সি লেভেল কখনোই শব্দের অংশ না। শব্দের অংশ যেগুলো সেগুলোকে আবার প্রিফিক্স সাফিক্স হিসেবে বলা হয়, সেটা অন্য বিষয়। তাহলে আপনি যদি এখনই এটাকে শব্দের অংশ হিসেবে চিন্তা করেন তাহলে ভবিষ্যতে আপনি বিপদে পড়বেন। বুঝতে পারতেছেন আমার কথা? ইয়েস অর নো মেসেজ পাঠাবেন খুব দ্রুত, তাহলেই হবে। আমার কথা বুঝতেছেন নিশ্চয়ই আপনারা, যে আমি বললাম যে শব্দাংশ হিসেবে সি লেভেলকে চিন্তা করা যাবে না। সি লেভেল হচ্ছে কি? সি লেভেল হচ্ছে একটা সাউন্ড, একটা নিঃশ্বাস। একটা শব্দ উচ্চারণ করতে যতটা নিঃশ্বাস লাগে ওই শব্দটাকে ততটা সি লেভেলের শব্দ বলা হয়। যেমন কোন শব্দ যদি এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায় তাহলে এটাকে বলা হয় 1 সি লেভেল। বুঝতেছেন আমার কথা? 1 সি লেভেল, 2 সি লেভেল। আমি আসলে মানে আচ্ছা, সি লেভেল বানানটা কি হতে পারে বলেন তো? SYLLADLE সি লেভেল। এই দেখেন সি লেভেল, দেখছেন SYLLABLE, সি লেভেল ইন ইংলিশ। এই যে ইংরেজি উচ্চারণ বা এগুলা, এখানে হাজার হাজার ভিডিও আছে। আই ডোন্ট প্রেফার দিস ভিডিওস, আমি ভিডিওগুলো পছন্দ করি না। আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনারা শিখবেন, আপনাদের অনেক কিছু শেখার থাকতে পারে বা জানার থাকতে পারে, দেখবেন অবশ্যই। তাহলে সি লেভেল মানে কি? 1 সি লেভেল। এটার মানে কি বুঝলাম আমরা? বলেন। যেমন দুটিকে উচ্চারণ করা যায় সেটিকে 1 সিলেবল বলে।
জি, সবাই মাইক অফ করে রাখবেন, কেউ যদি পারেন উত্তর দেওয়ার সময় টাইপ করে উত্তর দিবেন, এছাড়া আর কেউ মাইক অন করে উত্তর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আবারও বলতেছি, একই কথা যদি কয়েকবার বলতে হয় এটা তো সমস্যা, আমাদের রেকর্ডটা যাতে নষ্ট না হয়। তাহলে ওয়ান সিলেবেল এটার মানে হচ্ছে এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায় যে শব্দগুলা, এইরকম শব্দ। তো এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায় এরকম শব্দগুলা কি আছে, যেমন আমরা লিখলাম কাট, পেন, এরপরে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে বেট, বুঝতে পারছেন, আমরা লিখতে পারি হচ্ছে সেট, বুঝতে পারছেন, এরকম এক সিলেবেল। শার্ট, হ্যাঁ, কস্ট লেখা যায় এক সিলেবেলের শব্দ। এরপরে এক সিলেবেলের বুক, এরপরে লেখা যায় হচ্ছে মানে একজন লিখছে ক্যাট, সিএটি ক্যাট, অবশ্যই ক্যাট লেখা যায় এক সিলেবেলের শব্দ, কিন্তু আমরা এখানে ক্যাট লিখতেছি না, কারণ আমাদের টার্গেট যেহেতু আমরা আলোচনা করতেছি অ্যাকশন ওয়ার্ড ভিত্তিক, এই কারণে অ্যাকশন ওয়ার্ড ভিত্তিক কথাগুলো চিন্তা করি, যে কারণে আমি চিন্তা করলাম অ্যাকশন ওয়ার্ড ভিত্তিক এই কথাগুলো। আচ্ছা, টু সিলেবেল শব্দগুলো যদি বলি, টু সিলেবেল, SYLLABLE, টু সিলেবেল মানে এমন কোন কিছু শব্দ যে শব্দগুলো উচ্চারণ করতে আমাদের দুইটা নিঃশ্বাস নিতে হয়, যেমন বেনিফিট মানে ওয়ান রিদমে যে সাউন্ড প্রোনাউন্সড হয়, ইয়েস, এক রিদমে যে সাউন্ড তৈরি হয় সেটা হচ্ছে ওয়ান সিলেবল, পে, PAY, এরকম হতে পারে। আচ্ছা, টু সিলেবল শব্দগুলো কি হতে পারে? টু সিলেবলের শব্দগুলো হচ্ছে যেমন TYPE, টাইপ, BEN, বেনিফিট, FIT, বেনিফিট, BENIFIT, বেনিফিট। আমার বানান ভুল হলে আমাকে একটু ধরে দিয়েন, কোনো অসুবিধা নেই। বেনিফিট পাইলাম, এরপর আমরা পাইলাম হচ্ছে BROKEN, ব্রোকেন, এরকম টু সিলেবেল শব্দ আছে। এরপরে হচ্ছে কি মাল্টি সিলেবেল। মাল্টি সিলেবেল মানে কি, মানে দুইয়ের অধিক বা একাধিক সিলেবেল, যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, এই ধরনের শব্দগুলো হচ্ছে মাল্টিপল সিলেবেল। মজার বিষয়, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সাউন্ড এখনো কারো কাছ থেকে পাচ্ছি, মেজাজটা খারাপ লাগতেছে, বলতেছি আপনারা মাইকটা মিউট করে ফেলেন। সিম্পল এই কাজটা কয় হাজার বার আমাকে বলতে হচ্ছে, আমার মেজাজ কিন্তু খারাপ হইলে আপনারা মানে দুনিয়া কেমন হয়ে যাবে, আমি বাদ দিতে চাচ্ছি না ক্লাস থেকে। দিস ইজ রিয়েলি উইয়ার্ড, মানে আমার খুব প্রচন্ড খারাপ লাগতেছে ভাইয়া, মানে এটা আমাদের সবারই আসলে ডিস্টার্ব করতেছে, কনসেন্ট্রেশন পুরোপুরি ব্রেক হয়ে যাচ্ছে এটাতে। আপনারা সাউন্ডটা মানে আপনার মাইকটা কি অন আছে নাকি অফ আছে এটা কি আপনি বুঝেন না? আপনারা সবাই মাইকটা অন করেন। সেটা হচ্ছে দুনিয়াতে যতগুলো ভার্ব আছে সমস্ত ভার্বের 4টা ফর্ম আছে, এটা আপনারা জানেন। এরপর আমরা আলোচনায় ছিলাম, বিভিন্ন রকমের আলোচনা ছিলাম, এবং শেষ যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমরা সি লেভেল নিয়ে আলোচনা করতেছিলাম। সি লেভেল তার মানে সি লেভেলের মধ্যে একটা প্রশ্ন আসছে, যারা অ্যাকশন ওয়ার্ডের প্র্যাকটিস গুলো করছেন, সত্যিকার ভাবে যারা বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তাদের কাছ থেকে কিছু প্রশ্ন কমন আসা শুরু হবে। এই প্রশ্ন করাটা বোকামি না, আমি যেটা বুঝি না, আমি যেটা জানি না, যেটা নিয়ে আমার কাছে একটু খটকা লাগছে, সেটাকে আমি প্রশ্ন করতে পারবো না? অবশ্যই পারবো। এখন যেহেতু আমি আবার আপনাদেরকে বলছি, আপনাদের কোনো প্রশ্ন যদি একান্তই থাকে সেটা আপনার খাতায় লিখবেন, খাতায় লিখে রাখবেন প্লিজ। তো আমি জানি না আপনারা কেউ খাতা লিখছেন কিনা, কিন্তু হাসিটা দিয়ে দিচ্ছে এই কারণে যে অনেকে আছে এখন এই কথাটা শোনার পরে সে মানে ওই যে ভবিষ্যতে আমি দেখবো, এটা সে বুঝে গেছে যে বাড়ির কাজ তো এইভাবে যেভাবে চেক করবে, কাজগুলো এভাবে চেক করবে। তাহলে প্রথম ক্লাসের বাড়ির কাজ করার পরে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছিল সেগুলো তো তুমি ক্লাসে করোনি, খাতায় কি লিখেছো দেখি। তো এখন তো আপনার খাতায় কিছুই নাই, কিন্তু আপনি ভবিষ্যৎ ছুঁই না, এরপরে খাতার মধ্যে লিখে রাখবেন। এখন আমি যে প্রশ্নটা করবো সেটা যে এই ধরনের প্রশ্নগুলো আসা উচিত ছিল। যেমন একটা প্রশ্ন শারমিন অলরেডি করছেন, থ্যাংক ইউ শারমিন, যে প্রশ্নটা ছিল, আবার অনেকের প্রশ্ন আসছে কিন্তু সাহসীরাও করেন নাই, সেটা আই রেসপেক্ট, আমি সেটা বুঝতে পারতেছি। এবার দেখেন আমি বলি যে ওয়ান সি লেভেলের যে শব্দগুলো আছে, এই ওয়ান সি লেভেলের শব্দগুলোর ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন। এই যে এইভাবে আমারে কেউ ছবি পাঠান না প্লিজ, হ্যাঁ দেখছেন ছবি আপনারা যেভাবে দিচ্ছেন, মানে এই ছবি এভাবে চেক করা সম্ভব না, হোয়াটসঅ্যাপের মধ্যে আমার অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আসে। তাহলে ওয়ান সি লেভেল, টু সি লেভেল, মাল্টি সি লেভেল। ওয়ান সি লেভেলের ক্ষেত্রে আমরা শুধু একটা জিনিস খেয়াল করব, টু সি লেভেলের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য, বাট এখন আমরা কোনোটা মাথায় নেব না। সেটা কি, ওয়ান সি লেভেলের কিছু কিছু শব্দ বানান করার সময়, মানে ওই শব্দের সাথে অন্য কিছু যুক্ত করার সময়, আইএনজি যুক্ত করার সময় ওই শব্দের শেষ লেটারটা দুইবার হবে। কখন? এই দেখেন ওয়ান সি লেভেলের ক্ষেত্রে শুধু শুধু আপনারা আমার স্ক্রিন দেখতেছেন, আমাকে আবারও স্ক্রিনটা অফ করে এরপর আবার স্ক্রিনটা অন করতে হবে। তাহলে ওয়ান সি লেভেলের ক্ষেত্রে আপনারা জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখবেন। কি বিষয়টা মাথায় রাখবেন? ওয়ান সি লেভেলের ক্ষেত্রে কোনো অ্যাকশন ওয়ার্ডের শেষে
কোনো অ্যাকশন ওয়ার্ডের শেষে যদি সিভিসি এর গন্ধ পান তাহলে সাথে সাথে আপনারা এই কাজটা করবেন। আমার কথা বুঝতেছেন? সিভিসি কি? সিভিসি মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। কনসোনেন্ট, আরে কনসোনেন্ট বানান আমি জানি না। সিভিসি কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্ট। জানেন তো কনসোনেন্ট এবং ভাওয়েল গুলা কি কি? কনসোনেন্ট এন্ড ভাওয়েল গুলো আপনার জানা উচিত। ভাওয়েল গুলো হচ্ছে 5টা লেটারকে আমরা ইংলিশের ভাওয়েলস বলে থাকি। মূলত ওই 5টা লেটার ইংলিশের ভাওয়েলস না, 5টা লেটার সাউন্ড হচ্ছে ভাওয়েল। তারপরেও আমরা যেহেতু কমন করে এটা চিন্তা করছি, তাহলে আমরা জানি যে 5টা লেটার হচ্ছে ভাওয়েল সাউন্ড, তার মানে ভাওয়েল। এই ভাওয়েল গুলা ছাড়া যেগুলো আছে সেগুলোকে আমরা বলি কনসোনেন্ট, রাইট? মাইক জিনিয়াকে দেখতে পাচ্ছি, তাহমিদকে দেখতে পাচ্ছি, মাথা নাড়ায় কথা বলেন, আমি সবাইকে দেখতেছি। ইয়েস। তাহলে 5টা কনসোনেন্ট আর আছে কি, আর হচ্ছে বাকিগুলো, সরি 5টা ভাওয়েল, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট হচ্ছে কয়টা? 21, 21টা। আচ্ছা, তাইলে আপনি খেয়াল করবেন যেমন সিভিসি, সিভিসি কিভাবে চিন্তা করবেন, যেমন সিইউটি কাট, সিইউটি কাট, এটা কি সিভিসি? সিইউটি কাট। এখন যদি আমরা এটাকে ছোট্ট ছোট্ট করে চিন্তা করি তাহলে কিন্তু আমরা বলতে পারবো, যেমন এই সি এটা কি? সি কনসোনেন্ট, ইউ এটা হচ্ছে ভাওয়েল, আর টি এটা হচ্ছে কনসোনেন্ট। এই লাল দাগ দিয়ে লিখলাম, এটা কিন্তু আমরা মনে মনে চিন্তা করতেছি, তাহলে আমরা ধরে ফেলছি। এটা একটা টাকি মাছ ইংলিশের, সাথে সাথে ধরে ফেলবেন। ধরে কি করবেন, এটাকে এক কোপ দিয়ে মেরে ফেলবেন। মারবেন কিভাবে? এই টিটাকে কেটে ফেলবেন, তাহলে এই টিটাকে কাটার কারণে এটা স্বভাব অনুযায়ী আরেকটা টি তৈরি হয়ে যাবে। এরপর আপনি এটার সাথে আইএনজি যোগ করবেন। এই ধরনের ঘটনাটা সকল সিভিসি যুক্ত অ্যাকশন ওয়ার্ডের সাথে হবে। বাস আপনার বানানোর আর কোনো সমস্যা নাই, আপনি যদি এটা খেয়াল করতে পারেন। এখন আপনার মজার জন্য, আপনার খাসলত অনুযায়ী আপনি সিভিসি কথাটা মাথায় রাখতে পারেন। সিভিসিটা কি? আমি বলি সোরের ভাই সো, আমি মানে দুষ্টামি করতে যেটা বলি, অথবা আপনি এক একটা চিন্তা করতে পারেন। যাই হোক, মূল ইস্যুটা আমি আপনাকে বলে দিচ্ছি। তাহলে দেখেন, বেট, সিভিসি, সিভিসি, বুঝতে পারছেন? সেট, এগুলোর সাথে আইএনজি যোগ করার সময় ডাবল টি হবে। কাট, ডাবল টি হবে। পেন, ডাবল এন হবে। বুঝতে পারছেন সবাই? ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ একজন বলছে সিভিসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এটা হয়। ইয়েস, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এটা মাথা রাখতে পারেন, যেহেতু আমরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বলতে হইতে পারে। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে বানানের ক্ষেত্রে আপনাদের একটা প্রবলেম হতে পারে। সেই প্রবলেমের ক্ষেত্রে 1C লেভেলের যে শব্দগুলো আছে এগুলো সমাধান করে দিছি। 2C লেভেলের ক্ষেত্রে সেম আলোচনা হবে, এই শর্তটা প্রযোজ্য হবে যদি না, মানে যেহেতু সি লেভেল মানে হচ্ছে একটা সাউন্ড, সি লেভেল মানে হচ্ছে একটা নিঃশ্বাস, রাইট? সি লেভেল মানে হচ্ছে একটা সাউন্ড বা একটা নিঃশ্বাস। বিউটিফুল, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, ব্রেভ। তাহলে এক শব্দ এক নিঃশ্বাস উচ্চারণ করলে এক শব্দ এক সি লেভেল, এরকম। তাহলে সাউন্ডের সাথে যেহেতু সি লেভেলের সম্পর্ক, তাহলে সাউন্ডের মধ্যে আস্তে সাউন্ড, জোরে সাউন্ড আছে না? মানে একটা সাউন্ড নিঃশ্বাস উচ্চারণ করা যায় একটু আস্তে নরমালি, আর একটা সাউন্ড উচ্চারণ করতে হয় অনেক জোরে সোরে। তাহলে এই সাউন্ড গুলা দুইটা সি লেভেলের ক্ষেত্রে যদি সেকেন্ড অপশন মানে সেন্টেন্সের সেকেন্ড পার্টের সাউন্ডটা অনেক বেশি হয় তখন এটা প্রযোজ্য হবে, আর নাইলে হবে না। বড় বড় সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা নিয়ম করে রাখতে পারবেন। তবে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, ইসলামিক মানে ইংলিশ স্কলার যারা আছে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পণ্ডিত যারা আছে, তারা বলছে যে মূলত বানানের ক্ষেত্রে, ইংরেজি বানান শেখার ক্ষেত্রে মূলত কোনো স্পেসিফিক নিয়ম নাই। কেউ যদি তোমাকে কোনো নিয়ম বানিয়ে দেখায় তবে অবশ্যই সে তোমার সাথে প্রতারণা করেছে। ইংরেজি বানানের সতর্কতার জন্য তুমি অবশ্যই অক্সফোর্ড এর ডিকশনারি ব্যবহার করবে। মানে অক্সফোর্ডের ডিকশনারি মানে বাজার মার্কেটে যে অক্সফোর্ড ডিকশনারি আছে ওইটার কথা বলি না, মানে এমন ডিকশনারি যে ডিকশনারিটা অক্সফোর্ডের রিলিজ থেকে অনুমোদিত, প্রকাশিত। এবার এটা অক্সফোর্ড হইতে পারে, এটিডেভ হইতে পারে, অন্য অনেকগুলো ডিকশনারি আছে, যাই হোক। কিন্তু তারপরেও এই কথাও সত্য যে এরকম কিছু টাঙ্কি টুঙ্কি নিয়ম আছে, যে নিয়মগুলোর মাধ্যমে আপনি বানানগুলা বিন্দাস, আপনি একদম নিশ্চিত থাকেন। সিভিসি এটা 1C লেভেল, এটার সাথে ডাবল হবেই। বুঝতে পারছেন?
জি অনেক ধন্যবাদ। এবার আপনাদের নেক্সট আরেকটা প্রশ্ন আসার কথা, আরো কয়েকটা প্রশ্ন আসার কথা, আমি সহজ করে দিই। প্রশ্নটা যেটা হলো, প্রশ্ন করতে হবে না, আমি বুঝছি আপনাদের সবার প্রশ্ন আছে, আমি নিজেই আপনাদের প্রশ্ন তৈরি করি, আমি নিজেই আপনাদের প্রশ্ন সমাধান করার চেষ্টা করি এখন, কারণ আমাদের ক্লাসের মূল কাজ আপনাদেরকে নেক্সট বুঝিয়ে দিতে হবে যে আপনি পরের কাজ কি করবেন। আজকের ক্লাস থেকে আপনি কি শিখছেন, পুরার দিন এখনো তেমন কিছু শেখা হয়নি, কিন্তু তারপরও সিবিসি তো শিখছেন, যে মানে সিবিসি এটা আপনি জানলেন, আপনাকে কিছু কাজ দেওয়া হয়েছে টাস্ক, এটাও জানলেন। এখন আপনাকে সামনে আরো কিছু কাজ দিচ্ছি, সেটা একটু খেয়াল করেন। অ্যাকশন ওয়ার্ড প্র্যাকটিস করতে গিয়ে আপনার সবচেয়ে বড় যে প্রবলেম বা যে আতঙ্কগ্রস্ত আপনি হওয়া উচিত, সেটা হচ্ছে এত অ্যাকশন ওয়ার্ড আমার পক্ষে মুখস্থ করা, মনে রাখা, লিখেও মনে রাখা কি সম্ভব? কোনোদিনই সম্ভব না। তাহলে এতগুলো অ্যাকশন ওয়ার্ড আমি মনে রাখতে পারবো না, তাহলে কি আমি ইংরেজি শিখবো না? ইংরেজি শিখতে হলে কি আসলে এগুলো মনে রাখতে হবে? অবশ্যই এগুলো মনে রাখতে হবে, মনে রাখা ছাড়া ইংরেজি শেখা সম্ভব না। বাট এই মনে রাখার মানে এই না যে আপনি মুখস্থ করবেন। আপনি কি করবেন? একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি যত অ্যাকশন ওয়ার্ড প্র্যাকটিস করছেন, আপনি খেয়াল করছেন অ্যাকশন ওয়ার্ডের এই 4টা ফর্ম করতে গেলে কিছু কিছু শব্দের শেষে আপনি ডি অথবা ইডি যোগ করে এটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করে ফেলছেন। আবার অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলার সাথে ডি আর ইডি যুক্ত করলে হয় না, বরঞ্চ ওই শব্দগুলার বানানই চেঞ্জ করে ফেলতে হয়। ব্যাপারটা খেয়াল করছেন না সবাই? সবাই খেয়াল করার কথা। তাহলে আপনি যখন অ্যাকশন ওয়ার্ড প্র্যাকটিস করতে গেছেন, মানে অনেকেই তো আছে এখানে, গুপ্তচর যদি কেউ থাকে বা আমার হেটার্স যারা আছে, তারা অবশ্যই বলে আচ্ছা এটি দিনই শিখায়, বিভিন্ন ভাবে কথা বলে। এখন এই যে কথাটা বলে, কথা বলার আগে তারা তো আর পর্দার অন্তরালের খবর জানে না। তাহলে পর্দার অন্তরালের খবর আজকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড যতগুলো আপনি দেখছেন এবং যতগুলো আপনি পাইছেন, দুনিয়ার যত অ্যাকশন ওয়ার্ড আপনি দেখছেন বা পাইছেন, সমস্ত অ্যাকশন ওয়ার্ডের ক্ষেত্রে আপনি জাস্ট খেয়াল করছেন, আপনি এখন যেহেতু লিখছেন, আপনি তো জানতেন না, বুঝতেন না, তো আপনি আপনার মতো করে লিখছেন, যেহেতু বলছে স্যার লিখতে, আর আমিও বলছি, আপনি পাস করছেন পরীক্ষায়, আমি যেটা বলছি আপনি সেটা করছেন, গুড। এবার আপনাকে বলি, আপনি যখন এই কাজটা করছেন তখন আপনি খেয়াল করছেন যে কিছু শব্দের বানানই চেঞ্জ হয়ে যায়, আবার কিছু শব্দের বানান ঠিক থাকে, শুধু ডি আর ইডি যুক্ত করা হয়। এই দুইটা প্যাটার্নকে ইংরেজি ভাষায় বলা হয় হচ্ছে স্ট্রং ভার্ব এন্ড উইক ভার্ব। কি বলা হয়? স্ট্রং ভার্ব অথবা উইক ভার্ব। এখন আই হাই, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অনেক দুর্বল স্টুডেন্ট আছে, এরা মনে নাও রাখতে পারে, ভুলে যেতে পারে, প্যাচ লাগায় ফেলতে পারে। তাহলে আপনি জাস্ট বলবেন রেগুলার এন্ড ইরেগুলার। কি বলবেন? রেগুলার ভার্ব এন্ড ইরেগুলার ভার্ব। তাহলে রেগুলার ভার্ব গুলা কোনগুলা? রেগুলার ভার্ব গুলা হচ্ছে, আমি একটা চিহ্ন দিচ্ছি, এই চিহ্নটার মানে হচ্ছে মূল শব্দ। এই শব্দের সাথে ডি অথবা ইডি যুক্ত করলেই এটা রেগুলার ভার্ব। তার মানে যেই ভার্ব গুলা বা যেই অ্যাকশন ওয়ার্ড গুলার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় ডি অথবা ইডি যোগ করে দিলেই হয়ে যায়, সেই ভার্ব গুলাকে বলা হয় হচ্ছে রেগুলার ভার্ব। বুঝতে পারছেন সবাই? আর যেই ভার্ব গুলা করার সময় নো স্পেসিফিক প্যাটার্ন, instead it changes everything, বরঞ্চ এটা সবকিছু চেঞ্জ করে ফেলে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ যদি আমি এখানে লিখি, লেটস সে আমি একটা উদাহরণ লিখলাম, আচ্ছা আপনাদের মাথায় যদি উদাহরণ থাকে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। লেটস সে ফর এক্সাম্পল আমি লিখলাম আস্ক। এটার পাস্ট ফর্ম যদি আমাকে করতে হয়, তাহলে আমি এটাকে করব হচ্ছে ASKED asked, এরপর হচ্ছে ASKED asked, এরপর হচ্ছে asking। আমার কথা স্ক্রিন দেখতেছেন আপনারা নিশ্চয়ই এবং সবকিছু শুনতেছেন। ঠিক একই রকম ভাবে আমি যদি আপনাদেরকে আরেকটা ভার্ব দেখাই, লেটস সে ফর এক্সাম্পল আমি আরেকটা ভার্ব দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এটা হচ্ছে সি, তাহলে সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, সিন, সিন। তাহলে দেখেন এখানেও কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বানানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বলেন তো দুইটার মধ্যে কোনটা রেগুলার আর কোনটা ইরেগুলার? আস্কড রেগুলার। আহমেদ বলেন, আহমেদ বলেন। রেগুলার আর সি, আস্ক রেগুলার আর সি ইরেগুলার। ভেরি গুড তাহমিদ, ভেরি গুড। আব্বুরে বলবেন আওয়াজ নিচে, বকা দেওয়া যাবে না। আমার মন চেলে বলবো, মন না চেলে বলবো না, ঠিক আছে? আই লাইক ইট তাহমিদ। তাইলে আপনারা রেগুলার ইরেগুলার বুঝছেন। রেগুলার কি? যেগুলোর সাথে ডি আর ইডি যোগ করে দিলে হয়। আর ইরেগুলার হচ্ছে যেগুলো বানানগুলোই চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারতেছেন সবাই? এবার আপনি যদি কোনো একটা অ্যাকশন ওয়ার্ড ধরেন বা দেখেন,
আপনি কি বলতে পারবেন এই অ্যাকশন ওয়ার্ডটা কি রেগুলার না ইরেগুলার? এটা আপনি বলতে পারবেন? তৌসিফ হোসেন কিছু বলতে চায়, ঠিক আছে বলেন না, আপনার মাইকে খুব সমস্যা। তৌসিফের মাইকে খুব সম্ভবত সমস্যা, কিছু বলেন না প্লিজ। মাইকে যাদের সমস্যা আছে তারা কথা বলেন না আমার সাথে। আর যারা জানেন না আপনার মাইকে সমস্যা আছে কি নাই তারাও কথা বলেন না প্লিজ। যারা একদম কনফার্ম যে আপনি জানেন আপনার মাইকে কোনো সমস্যা নাই তারা বলবেন। জসিম কথা বলবেন? জি বলবো। হ্যাঁ আসলে বলেন, তাহলে কি তো আমরা বলছেন? হচ্ছে জানবো না, মানে দেখে বলতে পারবো না যে আসলে কোনটা হচ্ছে রেগুলার বা কোনটা ইরেগুলার। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড যদি আপনাকে দেই আপনি কি বলতে পারবেন এই অ্যাকশন ওয়ার্ডটা রেগুলার না ইরেগুলার? না বলতে পারবো না। কেন পারবেন না? আমি যদি হচ্ছে ফর্ম গুলো না দেখি তাহলে বলতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফর্ম গুলো দেখলে বলতে পারবো, মানে আমি যদি 4টা ফর্ম দেখি বারবার তাহলে আমি বলতে পারবো যে এটা রেগুলার নাকি ইরেগুলার। আপনি যদি 4টা ফর্ম জানেন আর যদি না জানেন তাহলে বলতে পারবেন জি না। জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরেন যদি এমন হয়, আমি কিন্তু আজকে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে আমি আপনাদেরকে একটা জাদু দেখাবো। ধরেন একটা জাদু দেখাচ্ছি যে আমি যদি আপনাকে একটা সিস্টেম দেখাই দিই, এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি অটোমেটিক বলতে পারবেন যে এই শব্দটা কি রেগুলার অ্যাকশন ওয়ার্ড নাকি ইরেগুলার অ্যাকশন ওয়ার্ড। আপনি অটোমেটিক বলে ফেলতে পারবেন। হাউ ডু ইউ ফিল লাইক? যে কোনো শব্দ। তার মানে আপনি জানেন না ইংরেজিতে কত শব্দ আছে, বাট আমি আপনাকে এখন একটা সিস্টেম দিচ্ছি, দেখাবো যে সিস্টেম অনুযায়ী আপনারা কাজ করবেন। কাজ করার পর আপনি অটোমেটিক বলে দিতে পারবেন, যে কোনো অ্যাকশন ওয়ার্ডের ক্ষেত্রে আপনি বলে দিতে পারবেন এটা কি রেগুলার নাকি ইরেগুলার। কিভাবে? একদম ইজি, একটু মজা করলাম। সেই ইজিটা হচ্ছে আপনারা এখন থেকে শুধু ইরেগুলার ভার্বগুলো একটু বেশি প্র্যাকটিস করবেন, কারণ ইরেগুলার ভার্বের বাইরে দুনিয়ার সমস্ত ভার্বগুলাই রেগুলার ভার্ব এবং এদের সাথে ডি আর ইডি যোগ করলে এগুলা পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি ভুল করে ইরেগুলার ভার্বের মধ্যে, আর ইরেগুলার ভার্ব খুব সম্ভবত 50টা আছে। তার মানে বানান চেঞ্জ হয়ে যায় এরকম শব্দ 50টা আছে। আচ্ছা 50টা একটু কমায় বলছি, ধরেন সর্বোচ্চ 75টা হবে, এর বেশি হবেই না, ট্রাস্ট মি। তাহলে 75টা ভার্ব যদি আপনি খুব সুন্দরভাবে এভাবে প্র্যাকটিস করে ফেলেন এবং কোনো একটা শব্দ যদি কখনো আপনার সামনে চলে আসে, আপনি এটা পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারতেছেন না বা করতে হবে আপনি বুঝতেছেন না, তাহলে কিন্তু আপনি অটোমেটিক এটার সাথে ডি আর ইডি যোগ করলেই আপনি এটা পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করে ফেলছেন, কারণ আপনি ড্যাম শিওর এটা কোনোভাবেই ইরেগুলার না, কারণ ইরেগুলার গুলো তো সব আপনি জানেন। তাহলে আপনারা এখন কি করবেন? এই একটা, স্যার এই কথাটা তো গতকাল আছে কইলেই পারতেন। অবশ্যই পারতাম, কিন্তু আপনার আজকে যে অনুভূতিতে এই কথাটা বুঝছেন গত ক্লাসে বললে এটা বুঝতেন না। এখন আপনার সামনের কাজ হচ্ছে আপনি ইরেগুলার ভার্ব গুলা আমাকে লিখে দেখাবেন। ইরেগুলার ভার্বের লেকচার ইউটিউবে শুনবেন, দেখবেন, পড়বেন। তার মানে ইরেগুলার ভার্ব গুলার বাইরে কি নাই? ইরেগুলার ভার্বের বাইরে যত ভার্ব আছে সবগুলো আছে, সব ভার্বগুলো হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব, এবং এই রেগুলার ভার্ব গুলার সাথে ডি আর ইডি যুক্ত করলেই হয়। ইরেগুলার ভার্ব গুলা যদি কেউ শিখে ফেলে তাহলে তার আর কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? জি জি ফাইন। একজন প্রশ্ন করছে রিড, কস্ট এগুলা কি ভার্ব? একজন প্রশ্ন করছে রিড এন্ড কস্ট এগুলা কি ভার্ব? আপনারা যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি রিড এন্ড কস্ট এগুলা কি ভার্ব। আমার প্রশ্নের উত্তর অনুযায়ী, আমার আলোচনা অনুযায়ী উত্তর কি হওয়া উচিত তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে রিড কস্ট, যেমন রিড এর 4টা ফর্ম কি আমাদেরকে জানতে হবে, আমরা যদি না জানি তাহলে তো পারবো না। তাহলে রিড এর 5 ফর্ম হচ্ছে, বানানটা সেম উচ্চারণটা ভিন্ন হবে রেড। রিড, কেউ যদি এটাকে রিড উচ্চারণ করে, যেমন আই রিড এ লেটার, এটার মানে হচ্ছে আমি একটা চিঠি পড়ি, এটা প্রেজেন্ট। এবার এটাকে যদি কেউ পাস্ট করতে চায় তাহলে এটা হবে আই রেড এ লেটার, বানানটা কিন্তু ওই রিড এর মতোই সেম থাকবে। তাহলে রিড, রেড, রেড, এরপরটা হচ্ছে রিডিং। বুঝতে পারছেন সবাই? ঠিক একই রকম ভাবে কস্ট, কস্ট এর 5 ফর্ম হচ্ছে, কস্টের 5 ফর্ম হচ্ছে সেম কস্ট, আবার এটাকে কস্টেড করলেও হয় কস্ট, কস্টেড। এখন কস্ট উচ্চারণ করে ব্রিটিশরা, মানে এটাকে পাস্ট করতে গেলে এটার সাথে ইডি যোগ করে হচ্ছে আমেরিকানরা, আর ব্রিটিশরা এটার সাথে ইডি যোগ করে না। তাহলে আমার শর্ত অনুযায়ী রিড ভার্বটা কোন ভার্ব?
বলেন জিনিয়া বলেন, মাইক অন করছেন। রেগুলার হবে। রেগুলার, কামরান অ্যান্সার দিছে খুব সম্ভবত, মানে কামরানের সাউন্ড এটা পাইছি আমার কাছে মনে হয়েছে। ইয়েস রেগুলার। হ্যাঁ, অনেকে বলছে রেগুলার। যারা রেগুলার বলছেন তারা কানে ধরেন, এভাবে কানে ধরে টান দেন কানটা। কেন আপনি এটাকে রেগুলার বলছেন? কারণ এটার সাথে কি আপনি কোনো ডি আর ইডি যোগ করছেন? তাহলে রেগুলার ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় এটার সাথে ডি আর ইডি যোগ করতে হয়। আরে বেটা, এটার সাথে এটার মূল শব্দের মধ্যে তো ডি ছিল, সমস্যা কি? আপনি তো এটা যোগ করেন নাই কিছু। কিপ দ্যাট ইন মাইন্ড, এটা বুঝতে হবে। এই হচ্ছে আপনার আর আমার ছাত্রদের প্রবলেম। তাহলে এটার সাথে আপনি কোনো কিছু যোগ করেন নাই, এটা ইরেগুলার ভার্ব। এবার আমার কথা অনুযায়ী কস্ট এটা কি রেগুলার নাকি ইরেগুলার বলেন তো? রেগুলার। 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 এবার ইরেগুলার। মানে ঠাস করে দুটো থাপ্পড় সবাই। এটা রেগুলারও হতে পারে, এটা ইরেগুলারও হতে পারে। এটা যদি কেউ এটার সাথে যোগ করে তাহলে এটা ইরেগুলার, এটা রেগুলার হিসেবে সে এটা ব্যবহার করে। কেউ যদি না করে তাহলে এটা, তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারেন যে কিছু শব্দ, কিছু ভার্ব রেগুলারও হইতে পারে, ইরেগুলারও হইতে পারে। নো প্রবলেম। যখন আপনি রেগুলার গুলা প্র্যাকটিস করে ফেলবেন আপনি বুঝে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা এখন আপনাদের নেক্সট কাজ হচ্ছে শুধু রেগুলার ভার্ব গুলা চেক করা। রেগুলার ভার্ব গুলা, সরি ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের একটা লিস্ট আছে, তালিকা চাইলে আমরা হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করে দিব, অথবা আপনাদের গ্রুপে আপনারা পেয়ে যাবেন, অথবা গ্রুপ লিডাররা আপনাকে দিবে। একদম না পেলে আমাদের পেজে মেসেজ পাঠান, পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা কিন্তু আমাদের আলোচনা শেষ করে ফেলতে পারি। আমরা কিন্তু ক্লিয়ার, মানে একটা জিনিস ক্লিয়ার যে অ্যাকশন ওয়ার্ড এটা 4টা ফর্ম আছে। এখন আমরা আজকে আরেকটু অ্যাডভান্স হয়েছি, সেটা হচ্ছে যে এত অ্যাকশন ওয়ার্ড, এটা নিয়ে যারা আতঙ্কিত ছিলেন, প্রবলেম, এগুলো কিভাবে শিখবো, এগুলো কি হবে নাকি, আয় হায় হুদাই গরু ছাগলের মতো তো করে লেখাইতেছে, মানে বিভিন্ন ধরনের কথা, নেগেটিভ কথা বা যে কোনো ভয়, আতঙ্ক, এগুলোও যদি থাকে, সবার সবকিছু ক্লিয়ার। কেন, কিভাবে? শুধু ইরেগুলার ভার্বগুলো প্র্যাকটিস করে। এগুলোর বাইরে যা আছে সব আন্দাজি ডি আর ইডি দিয়ে দিলেও অনেক সময় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। You can use that. এবার আপনাদেরকে আরেকটা নতুন জিনিস শেখাবো। এই নতুন জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন যে এটা হচ্ছে আজকে সেকেন্ড ক্লাসে আপনাকে কিন্তু ধারাবাহিকতা রাখা হচ্ছে। মানে প্রথম ক্লাসে ওটা প্র্যাকটিস করছেন তো, অ্যাকশন ওয়ার্ড জানছেন। এবার অ্যাকশন ওয়ার্ডের 2টা ক্যাটাগরিতে আপনাকে অ্যাকশন ওয়ার্ডগুলো ইজি করে দিলাম। কি? আপনি শুধু অ্যাকশন ওয়ার্ডের মধ্যে ইরেগুলার ভার্বগুলো প্র্যাকটিস করবেন। তাহলে ইরেগুলার ভার্বগুলো আগামী ক্লাসে আপনি লিখবেন, দেখবেন, দেখাবেন আমাকে। ইরেগুলার ভার্বগুলো আপনার ছবি তুলে রাখবেন, জমা করবেন, এগুলো আপনি করছেন। এবার আপনার সাথে একটা ছোট্ট জিনিস নিয়ে একটা ছোট্ট একটা আইডিয়া দিব আপনাদেরকে। সেই আইডিয়াটা হচ্ছে AUXIL, অক্সিলিয়ারিজ, অথবা এটাকে আমাদের বাংলাদেশের মানুষ বলে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। সহজভাবে যদি কেউ শিখতে চান তাহলে এটাকে আপনি বলতে পারেন হেল্পিং ভার্বস। হেল্পিং ভার্বস, অথবা অনেকে হেল্পিং ওয়ার্ডসও বলে, ঠিক আছে? তো আমি এটাকে বলি হচ্ছে হেল্পার। আমি কি বলি? আমি বলি হচ্ছে হেল্পার। হেল্পার। তার মানে ইংরেজি ভাষায় যত শব্দ আছে সমস্ত শব্দের মধ্যে কোন শব্দগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেন তো? দেরি করতেছেন কেন আমি বুঝলাম না, আপনার মাইকটা অন করা। অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখানে মডারেটরদের একটা সমস্যা হচ্ছে আপনারা নিজেরা না শেখার চেষ্টা করে আরেকজনের কিছু আঙ্গুল দিয়ে দেখতেছেন কে কি করে না করে, এই প্রবলেম। তাহলে মডারেটররা তো সবার আগে উত্তর দেওয়া উচিত। এখানে কিন্তু সবাই স্টুডেন্ট, এটা মাথায় রাখতে হবে। একজন মডারেটর হিসেবে আপনি ক্লাস ক্যাপ্টেন হিসেবে অন্যদেরকেও হেল্প করার সাহায্য নিচ্ছেন, মানে কাজ করতেছেন। দিস ইজ দ্য ফ্যাক্ট, এর বাইরে কোনো পার্থক্য নেই। তাহলে মডারেটররা তো উত্তর দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতে হবে। যে প্রশ্নটা কি ছিল আবার বলেন, প্রশ্নটা কি ছিল, কেউ শুনছেন? ইংরেজির মধ্যে ইংরেজি ভাষায় যত রকমের শব্দ আছে সমস্ত শব্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনগুলা? আমি নিজেই নিজেরা ধাপ্পা মারতেছি, আহামকদেরকে পড়াইতেছি। অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড। আমি এবার আমি যে থাপ্পড় দিছি আপনারা এবার একটু থাপ্পড় দেন নিজের গালে গালে প্লিজ। আমি দেখছি তাহমিদের এরকম করছে, মানে ফুলের টোকা দিছে। খেয়াল করেন,
দেখেন এখান থেকেও আইডিয়া নেন। ইংরেজি ভাষায় বিভিন্ন রকমের শব্দ আছে। কিছু শব্দকে বলা হয় নাউন, কিছু শব্দকে বলা হয় অ্যাডজেক্টিভ, কিছু শব্দকে বলা হয় অ্যাডভার্ব, কিছু শব্দকে বলা হয় ভার্ব। আর এই ভার্ব গুলোর মানে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। আর এই অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ইংরেজি ভাষার যত শব্দ আছে সমস্ত শব্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মূল্যবান শব্দ। এই কারণেই তো আমি গত ক্লাসে বলছিলাম যে এটা হচ্ছে ইংরেজি ভাষার ঘাড়। এটাকে মটকায় ধরতে পারলে ইংরেজি ভাষা দুর্বল হয়ে যাবে, আপনার কাছে একদমই 100% পানির ভাতের মতো হয়ে যাবে। তাহলে আজকে তো আমি এটাকে আরেকটু পরিচয় করে দিলাম, আপনাকে আরো চিনিয়ে দিলাম, যেহেতু আপনাকে অ্যাটাক করতে হবে অ্যাকশন ওয়ার্ডের মধ্যে। তাহলে অ্যাকশন ওয়ার্ডের মধ্যে অ্যাটাক করার আগে আপনার অ্যাকশন ওয়ার্ডটাকে আপনার জানতে হবে না? তাহলে অ্যাকশন ওয়ার্ডটাকে জানতে গেলে আপনি জানতে হবে যে অ্যাকশন ওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে জানতে হবে কি। সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন, রাইসা সুলতানা সহ রাজিয়া সুলতানা সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন, মেসেজ পাঠানোর দরকার নেই। প্রশ্ন, এটা একটা প্রশ্ন করছেন রাজিয়া সুলতানা, যে প্রশ্নটা করছেন একটা মেসেজ আসছে আমার কাছে, সেই প্রশ্নটা আপনি খাতায় লিখে রাখেন না, আপনি এটা কেন করছেন এখন। ওয়েট, আর মনোযোগ দিয়ে কথা শুনেন, আমি চিল্লাইলেও আমার কথা শুনতে হবে, এটা তো ক্লাসের শর্ত। ইউ হ্যাভ টু লিসেন টু মি ভেরি কেয়ারফুল। প্রশ্নটা দেখে খুবই মেজাজ খারাপ হয়ে গেছে। প্রশ্নটা জমা রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের আলোচনাই চলতেছে, কিন্তু এই কথা আপনি না শুই না আপনি প্রশ্ন করে বসে আছেন, তার মানে আপনি ফাদার অ্যাডভান্স দৌড়াইতেছেন আগে আগে। কেন? আপনাকে তো আমি চিন্তাই করতে বলিনি। প্রশ্ন করলে, আমার প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে বুঝবো আপনি কত বড় চিন্তাশীল। আমি প্রশ্ন করবো সাথে সাথে উত্তর দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনি কিং, বা আপনি আমাকে বিট করতে পারবেন। আর এটা যদি না পারেন, এসব ফালতু প্রশ্ন ফালতু চিন্তাও করার দরকার নাই, যতটুকু বলি অতটুকু চিন্তা করেন। আমি যদি ইভেন আজকের ক্লাস এখানেই বন্ধ করে দিই, আপনি হতাশ হবেন না, আপনি মনে করবেন এটার মধ্যে কোনো না কোনো কামিয়াবি আছে। ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট ওয়ে, আপনাকে ওইভাবেই চিন্তা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, যে কথা বলতেছিলাম, অনেক রকমের শব্দ আছে ইংরেজি ভাষায়। কিছু শব্দকে, এক একটা শব্দকে এক এক পরিচয়ে পরিচিত করানো যায়। কিছু শব্দ নাউন, কিছু শব্দ ভার্ব, কিছু শব্দ অ্যাডভার্ব, কিছু শব্দ অ্যাডজেক্টিভ, কিছু শব্দ ইন্টারজেকশন, কিছু শব্দ এক্সক্লামেশন, কিছু শব্দ ইন্টারোগেশন, বিভিন্ন রকমের শব্দ আছে। এই সমস্ত শব্দগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনগুলা? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড। এই উত্তরটাই আমি আশা করছিলাম, কিন্তু উত্তরটা দিতে পারেন না। আপনি চিন্তা করছেন ওই যে আপনার বাঙালিপনা চিন্তা। গুরুত্বপূর্ণ শব্দ কোনটি? আই লাভ ইউ, এটা গুরুত্বপূর্ণ স্যার। হেট, লাভ, রেসপেক্ট, এগুলো আরে আহমক। গুরুত্বপূর্ণ শব্দ বলতে কি বুঝে এটাই আপনি বুঝেন না। গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অ্যাকশন ওয়ার্ড গুলো। ইফ ইট ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট ইংরেজি ভাষায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এটা হচ্ছে শব্দের রাজা। শব্দ 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 শব্দ, সকল শব্দের মধ্যে রাজা শব্দ কোনটা? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড। এই অ্যাকশন ওয়ার্ডকে সাহায্য করে এমন কিছু শব্দ আছে যেগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব, অথবা হেল্পিং ওয়ার্ডস, অথবা অক্সিলারি ভার্ব, অথবা অক্সিলারিজ। আপনি প্রশ্ন করতে পারেন কেন অক্সিলারিজ বলা হয়? তাহলে আপনাকে চিন্তা করতে হবে অ্যাকশন ওয়ার্ডের মানে কেন অক্সিলারিজ বলা হয়, কেন হেল্পিং ভার্ব বলা হয়, দুইটা কেন বলা হয়। আচ্ছা, ইংরেজি ভাষার মধ্যে বাংলা ভাষা এরকম আছে না যে সে আমার সহকর্মী, সে আমার কামলা, সে আমার চাকর, সে আমার অধীনস্থ, আমি তার সিনিয়র, আমি তার জুনিয়র, বিভিন্ন ভাবে বলা যায় না? তো ঠিক একই রকম ভাবে এরা আসলেই সাহায্য করে। এরা কি সাহায্য করে, কিরকম সাহায্য করে, এগুলো আমরা পরে জানবো। কিন্তু আমরা জেনে রাখি এই শব্দগুলোকে সাহায্যকারী শব্দ বলা হয়। এখন এই আলোচনা তো আর এইভাবে কোনোদিন পান নাই, শুনেনও নাই, বুঝেনও নাই, কিন্তু এখন আপনারা কি একটা কমন প্রশ্ন উত্তর দিতে পারবেন যে মানে অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনাদের কার কি ধারণা? কয়টা অক্সিলারি ভার্ব ইংরেজি ভাষায় আছে, এটা আপনারা জানেন কিনা কেউ? এমন কেউ এখানে আছেন যে আপনি বলবেন যে ইংরেজি ভাষায় অক্সিলারি ভার্ব হচ্ছে এই কটা? বলতে পারবেন কনফিডেন্টলি, বা জানেন এমন কেউ? কেউ একজন যদি পারেন আপনি সাহস করে উত্তর দেন, কারণ আপনি যদি ইংলিশের স্টুডেন্টও হন, আপনি টিচারও যদি হন, প্লিজ উত্তরটা দেন, কারণ হচ্ছে আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে। তো আপনি মেসেজে চ্যাট লিখতে পারেন, একজন লিখছে 24, আরেকজন লিখছে 5, এম ইজ আর ওয়াজ ওয়্যার একজন লিখছে। মানে কেউ কি এখানে আছেন যে আপনি বলতে পারবেন যে অক্সিলারি ভার্ব ইংরেজি ভাষায় কয়টা আছে? To have verb, to be verb and modal auxiliary. রাজিয়া সুলতানা চেহারা অন করেন, চেহারা দেখি পুরাতন স্টুডেন্ট আমার। হ্যাঁ Yes, করছি। মার্কস দাও না।
মাইক অফ করেন কথা বলেন। ভেরি গুড রাজিয়া সুলতানা, আপনার অ্যান্সার কিন্তু সঠিক, কিন্তু আপনি কে আমার জানতে হবে, কারণ আমার ব্লাড ছাড়া এই অ্যান্সার দেওয়া সম্ভব না। ভেরি গুড রাজিয়া, আপনি কে? আপনার আমি চিনি না, চিনি নাকি আপনি আমার আগে থেকে চিনতেন? না, আমি এবং আপনি কেউ কাউকে চিনি না, ফেসবুকেই পরিচয়। ভেরি গুড, আপনার অ্যান্সার খুবই সুন্দর হয়েছে, আপনার অ্যান্সারটা খুবই সুন্দর হয়েছে। আপনি এটা কিভাবে, আপনি নিজে থেকে অ্যান্সার করছেন নাকি কিভাবে শিখছেন, কই জানছেন বলেন একটু। I'm a teacher. Sorry, I was a teacher when I teach my students. Then I. বাংলায় বলেন না, একটু বাংলায় বলেন প্লিজ। আপনি একজন শিক্ষক ছিলেন? আমি শিক্ষক ছিলাম এবং ওদের পড়ানোর সময় আমি এগুলা যখন অ্যানালাইসিস করে পড়াতাম তখন শিখেছি। ভেরি গুড, আপনি খুব ভালো টিচার হইতে পারবেন। ছিলেন, এখন তো আর নাই, নিশ্চয়ই এখন নাই, পাস্ট টেন্সে বলছেন। ইন ফিউচারে আপনি খুব ভালো টিচার হইতে পারবেন। তাহলে এবার সবাই এই অ্যান্সারটা কতটা সহজ একটা অ্যান্সার রাজিয়া সুলতানা দিছে এটা সবাই বুঝেন। সেটা কি? এটা কিন্তু আপনারা কেউ পারেন নাই, আপনারা সবাই এখানেও এলোমেলো। এই ভিডিও কেউ দেখলে সেও এলোমেলো থাকবে, নিশ্চিত থাকেন। তো এখন এটাকে সহজ করে দিবেন কিভাবে? ইংরেজি ভাষায় 3টা অক্সিলারি ভার্ব আছে, মাত্র 3টা। অক্সিলারি ভার্ব কয়টা? 3টা। একটা কি? একটা হচ্ছে টু বি ভার্ব, আরেকটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিজ বুঝতেছেন সবাই আমার কথা? ইংরেজি ভাষা অক্সিলারি ভার্ব কয়টা? 3টা। কি কি? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি। ভেরি গুড। আচ্ছা, ইংরেজি ভাষা হচ্ছে অক্সিলারি ভার্ব 3টা, একটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারিজ। এখন আপনাকে জানতে হবে যে আপনি যেহেতু জানেন গত ক্লাস অনুযায়ী যে দুনিয়াতে যত অ্যাকশন ওয়ার্ড আছে সমস্ত অ্যাকশন ওয়ার্ডের কয়টা ফর্ম? 4টা ফর্ম। এগুলা যেহেতু অক্সিলারি ভার্ব, এগুলা কি অ্যাকশন ওয়ার্ডের একটা অংশ না? জি জি। এরা অ্যাকশন প্রকাশ করতে পারে না? জি পারে। তাহলে এরা কাকে হেল্প কেন পারে? কারণ হচ্ছে এরা অ্যাকশন ওয়ার্ডকে হেল্প করে। এরা ছাড়া অ্যাকশন ওয়ার্ডকে হেল্প করতে পারে এমন কোন শব্দ ইংরেজিতে নাই। তাহলে অ্যাকশন ওয়ার্ডকে হেল্প করবে যে সেও তো অ্যাকশন হইতে হবে, সে তো অ্যাকশন জানতে হবে, বুঝতে হবে। তাহলে তাদের ভিতরে অ্যাকশন আছে, কিভাবে আছে না আছে এগুলো আমরা আস্তে পরে জানবো। কিন্তু এখন মনে রাখার সুবিধার্থে আপনি এই কথাগুলো শুনবেন যে অক্সিলারি ভার্ব হচ্ছে 3টা, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি। এখন অনেকেই প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে সেটা আমরা যার যে মনে যত প্রশ্ন আসবে সেগুলো আমরা পরে জানা রাখবো। টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। এটা টু বি ভার্ব, এই টু বি ভার্বটা যদি মানে টু বি ভার্ব অ্যাকশন ওয়ার্ডটা যদি মাইক অফ করেন সবাই, টু বি ভার্বের অ্যাকশন ওয়ার্ডটা যদি প্রেজেন্ট হয় তাহলে এটা হবে এম, ইজ, আর। পাস্ট হবে হচ্ছে ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন। ভার্বের সাথে যদি আইএনজি যোগ করে তাহলে টু বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, এটার সাথে আইএনজি যোগ করলে হবে বি, বিই আই বিন। তাহমিদ বুঝতেছেন? জি। অ্যাকশন ওয়ার্ড কয়টা? জি, প্রশ্নটা? অ্যাকশন ওয়ার্ড কয়টা? অ্যাকশন ওয়ার্ডের 4টা বেস ফর্ম। ভেরি গুড, মাশাআল্লাহ। অ্যাকশন ওয়ার্ডের 4টা বেস ফর্ম না, মানে অ্যাকশন ওয়ার্ডে তো 4টা ফর্ম। আপনি কি প্রশ্ন করলেন? অ্যাকশন ওয়ার্ড কয়টা মানে? অনেক আহামক আছে এখানে মনে মনে উত্তর দিয়ে দিছে যে 3টা। মানে আপনাকে তো প্রশ্ন করে বোকা বানাইতে চাইছি, আপনি ছোট মানুষ, বড়গুলারও লজ্জা দিতে চাইনি, কিন্তু আপনি মানে সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছেন। আর বড় আহাম্মক গুলা 3টা অপেক্ষা করতেছে, আপনি 3টা কর না কেন? কিন্তু প্রশ্ন যে উল্টো পাল্টা এটা কিন্তু তাদের মাথায় নাই। অ্যাকশন ওয়ার্ড কয়টা তো আমরা জানি না। অ্যাকশন ওয়ার্ডকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। আর অ্যাকশন ওয়ার্ডের 4টা ফর্ম আছে, এটা আমরা জানি। দেখেন আমরা কিন্তু হিসাবে অনেক কিছু জানছি, অনেক কিছু অ্যাকশন ওয়ার্ড সম্পর্কে কিন্তু অনেকগুলো আইডিয়া দিছি। কেউ একজন ফেসবুকে একটা পোস্ট আমি লেখা দেখলাম, সে লিখছে যে মানে অ্যাকশন ওয়ার্ড 4 ধরনের। 4টা ফর্ম এক জিনিস, 4টা রূপ, আর ধরন আরেক জিনিস। তাহলে 4টা ফর্ম, এটা হচ্ছে ফর্ম, রূপ 4 ভাবে। জেনে রাখেন, ভুলে যাচ্ছেন অসুবিধা নেই, জেনে রাখেন। এগুলো আবার আপনার মনে আসবে, মনে রাখার উপায় আছে, পরে জানতে পারবেন কেন এগুলো জানা দরকার। এটাও আমরা আগামী ক্লাসে অথবা এর পরের ক্লাসে আলোচনা করবো। 3-4টা ক্লাসের পরেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনার 50% ইংলিশের দুর্বলতা চলে যাবে 4টা ক্লাস পরে।
মানে আজকে হচ্ছে তার 2 নম্বর ক্লাস। তাহলে আমরা অ্যাকশন ওয়ার্ড হচ্ছে 4টা ফর্ম, 4টা ফর্ম এক জিনিস, এগুলো কিন্তু 4টা ধরন না। তাহলে অ্যাকশন ওয়ার্ডের 4টা ফর্ম, একটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আর অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ধরন। আর অক্সিলিয়ারি ভার্বগুলা এগুলার কি আছে, প্রকারভেদ আছে। অক্সিলিয়ারি ভার্ব কয় ধরনের বা কয়টা? 3টা। কি কি? অক্সিলিয়ারি ভার্ব অ্যাকশন ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব 3টা, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলিয়ারিজ। তাহলে টু বি ভার্বের 4টা ফর্ম আছে, মানে যেহেতু অ্যাকশন ওয়ার্ডের 4টা ফর্ম আছে, এটা যদি প্রেজেন্টে ব্যবহার হয় তাহলে এটা হবে am is are, পাস্টে ব্যবহার করলে এটা হবে was অথবা were, আর এটার 3 নম্বর ফর্ম হচ্ছে been, b-w-n, been। এখানে আরেকটা কথা বলে রাখা যায়, টু বি ভার্বের বেস ফর্ম হচ্ছে be। অনেক ভার্বের বেস ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু সেম, একই রকম হয়, কিন্তু টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are আর এটার বেস ফর্ম হচ্ছে be, তার মানে বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়। অনেকে am এর সাথে আইএনজি যোগ করেন না, aming, ising, aring, এরকম হবে না, এরকম ভুল করেন না, এখানে এরকম ভুল করার মতো আহাম্মক আছে? আস্তাগফিরুল্লাহ, আই এম সরি। আচ্ছা, একজন একটা মেসেজ পাঠিয়েছে, স্যার কথায় কথায় আহাম্মক বলেন, খুব কষ্ট লাগে। আই এম রিয়েলি সরি, আসলে আমার বলতে ভালো লাগে না, কিন্তু আমি বলে ফেলি কারণ এটা একটা অভ্যাস হয়ে গেছে। টিচার মানেই হচ্ছে গালিগালাজ করতে হবে স্টুডেন্টদেরকে, মানে এগুলো হচ্ছে বকা বকা ছাড়া এগুলো হয় না। আর আমি সত্যি সত্যি দেখছি, আমি অনেক ভদ্র ছিলাম একটা সময়, কিন্তু আমি দেখছি যে এভাবে না দিলে হয় না। আহাম্মক রিমেইনস আহাম্মক, আহাম্মক আহাম্মকই থাকে। এই কারণে একটু সহ্য করবেন আপনারা। আর আমি অন দ্য রেকর্ড আমি সরি বলে নিচ্ছি, আই এম রিয়েলি সরি, আই ডিডন্ট মিন ইট। আমি এটা মিন করি না, কারণ আমি অনেক সময় আহমক ছিলাম ছোটবেলায়, এবং আমি এইভাবে গালি শুনতে শুনতে আল্লাহর মধ্যে একটু চালাক চতুর হয়েছি। এই একটা কথা বলতে পারি? বলেন। আমি আসলে আমাকে একটা আহম্মক মনে করি। সাজ্জাদ ভাই এত তাড়াতাড়ি আর একটু পরে মনে করে এই কথাটা না। এখনো যারা নিজেকে আহম্মক মনে করতেছেন না, তারা একটা সময় মনে করবেন, আল্লাহ আমরা কত বোকা ছিলাম, আমি কত বোকা ছিলাম। এটা ভাববেন। কেন ভাববেন? কারণ আপনি নিজের এমন কিছু জিনিস জানেন না যেগুলোর কারণে আপনার প্রবলেম কি এটা আপনি কোনো দিনই আইডেন্টিফাই করতে পারতেছেন না। আপনি ইংরেজি বাক্য তৈরি করেই ভাবতেছেন আমি কিছু একটা করছি। নো। এনিওয়েজ, আমরা তাহলে টু বি ভার্বের 4টা ফর্ম আমরা জানলাম। একটা হচ্ছে am, is, are, was, were, been, being, 4টা ফর্ম। এবার টু হ্যাভ ভার্বের 4টা ফর্ম কি সেটাও জেনে রাখা উচিত। টু হ্যাভ ভার্বের 4টা ফর্ম হচ্ছে প্রেজেন্ট হচ্ছে হ্যাভ, হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, ভার্বের সাথে আইএনজি যোগ করলে হবে হচ্ছে হেভিং, হেভিং। তাহলে জেনে রাখেন। কেউ প্লিজ এখন আপাতত এই প্রশ্ন করেন না, এগুলো জানা কি আমার জন্য জরুরি? আমি এগুলো কেন জানতে চাই, কেন জানবো? প্লিজ, আমি আপনাকে একটা জাদু দেখাতে যাচ্ছি, যে জাদুর মাধ্যমে আপনি অটোমেটিক ইংরেজিতে কথা বলবেন। আর ওই কাজের জন্য এই বিষয়গুলা আপনার জেনে রাখতে হবে, কারণ এগুলো উপকরণ, এগুলোকেই আপনি ব্যবহার করতে হবে। একটার সাথে আরেকটা জোড়া দিতে হবে, একটার সাথে আরেকটা লাগাইতে হবে, একটার সাথে একটা ব্যবহার করতে হবে, তখন আপনি অটোমেটিক এই কাজগুলো করতে পারবেন একটা সময়। এই কারণে ওই যে আমরা মূল মাঠে যুদ্ধ খেলা শুরু করার আগে খেলার উপকরণগুলো জানতেছি। তো খেলার অন্যতম প্রধান উপকরণের মধ্যে একটা উপকরণ হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। 2 নম্বর উপকরণ হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বগুলো আমাদের স্কুল কলেজের বাচ্চারা এমন ভাবে শিখে তারা নিজেরাও জানে না এই একই জিনিস কয়টা। একমাত্র একটা মেয়ে পেলাম খুব সুন্দর করে গুছিয়ে সে উত্তরটা দিতে পারছে, এবং আপনারা বিশেষ করে আমার স্টুডেন্টরা এই উত্তরটা দিতে পারার কথাই, কারণ আমি একটু অবাক হয়েছি, কারণ হচ্ছে আমি এর আগে কাউকে এভাবে বলতে শুনি নাই, বাট শি ডিড হার রিসার্চ এন্ড এই কারণে সে বলতে পারছে। কোন টিচাররা যদি এভাবে সুন্দর করে বলে তার মানে হচ্ছে ওই টিচার আসলেই পড়াশোনা করছে, সে আসলেই বাচ্চাদেরকে কি বোঝাবে সেটা আগে নিজে বুঝে এরপরে যা বুঝায়। সে বইয়ের পৃষ্ঠা মুখস্থ করে ক্লাসরুমে ঢোকে না। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনারা টু বি ভার্ব আর টু হ্যাভ ভার্ব জেনে গেছেন, রাইট? একদমই সিম্পল, একদমই সিম্পল। এটার বেস ফর্ম কি? টু হ্যাভ ভার্বের বেস ফর্ম কি? হ্যাভ। এই হ্যাভ বেস ফর্মে মিল আছে, বেস ফর্ম যেটা নামও সেটা। আচ্ছা, তাহলে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব গেল। টু বি ভার্ব গুলা কি কি? am, is, are, was, were, been, being। আপনাদের মাইকে খুবই সমস্যা, আর নাইলে আমি আপনাদের সবার সাথে, আপনারা যদি বড় লোকের বাচ্চা হইতেন তাহলে ভালো হইতো, তাহলে আপনাদের সবার ইন্টারনেট কানেকশন, মোবাইল সবকিছু ওকে থাকতো, আপনি একদম 100% রেডি হয়ে যেতেন। যদিও এগুলোর জন্য বড় লোক ছোট লোক লাগে না, কারণ আপনার এমন অনেক গুরুত্বহীন এমন অনেক দামি জিনিস আপনার ঘরে আছে, কিন্তু এই জিনিসটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না বলে এই প্রবলেমটা হচ্ছে। এনিওয়েজ, আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যার সমাধান হবে। তো যদি ক্লাসে মাইক অন থাকতো তাহলে ক্লাসে আমরা একটা রিহার্সাল করতাম, যে আমার সাথে সাথে সবাই বলেন, আমার সাথে সাথে বলবেন
যেহেতু আমরা এটা পারতেছি না, এই কারণে আমি বারবার বলতেছি যাতে করে অন্তত আপনি মনে মনে আমার সাথে রিহার্সাল করতে পারেন। বলবেন একসাথে টু বি ভার্ব। তাহলে টু বি ভার্ব গুলো কি কি? am, is, are, was, were, been, মাইক অন করা দরকার নেই প্লিজ, অনেকের সমস্যা। তাহলে am, is, are, was, were, been, being কয়েকবার বললেই দেখবেন আপনি এটা বুঝে গেছেন। এবার যদি কয়েকবার লিখেন আরো ভালোভাবে বুঝে যাবেন, এটা আপনার মনে থাকবে। টু হ্যাভ ভার্ব have has had having ইয়েস, মাইক মিউট করে ফেলেন সবাই। তাহলে টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, হ্যাভিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, হেডিং। বুঝতে পারছেন সবাই? yes তাহলে am, is, are, was, were, been, being, have, has, had, had, having। তাহলে চারটা ফর্ম আপনারা ক্লিয়ার। একটা কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তার মানে হচ্ছে ভার্বের টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম am, is, are। টু হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলেন তো? সাথে সাথে অ্যানসার দিবেন had। টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল কি বলেন তো? having। মানে টু হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয়? having। was, were এটার সাথে আইএনজি যোগ করলে কি হবে? কে বলতে পারবেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহমিদ অ্যানসার দেন। was, were এটার সাথে আইএনজি যোগ করলে কি হবে? wasing, wearing, ভেরি গুড। being হয় না তাহমিদ? তুমি ধরা খেয়ে গেছো। তাহলে was, were এটার সাথে আইএনজি যোগ করলে হবে হচ্ছে being, কারণ was, were তো টু বি ভার্ব, টু বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে হয় being। কিন্তু তাহমিদ তুমি এই ভুলটা করাতে আরেকটা ভালো হয়েছে, কারণ তোমার এই ভুলের সাথে যারা যে বুড়াগুলো ভুল করেছিল তারা নিজেদেরকে ঠিক করে নিয়েছে করে। কারণ তুমি ভুল করাটা স্বাভাবিক, কিন্তু ওনারা ভুল করাটা স্বাভাবিক না। এই কারণে বুড়াদেরকে জিজ্ঞাসা করি না, কারণ তোমার মতো এরকম অনেকে আছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তোমার মতো এরকম সরল মনে উত্তর দিয়ে দিত ওয়াজিং, ওয়ারিং। কিন্তু ওয়াজ, ওয়ারের সাথে আইএনজি যোগ করলে কি হবে? being আমার বন্ধু বান্ধবের কাছে প্রশ্ন, হেডের সাথে আইএনজি যোগ করলে কি হবে? তোমরা কেউ ভুল করো না, এটা হবে হচ্ছে হেভিং, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, হেভিং। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার মডেল অক্সিলারিজ। মডেল অক্সিলারিজ গুলা কি কি? এই ব্যাপারে কেন এত দেরিতে বলতেছি, কেন মডেল অক্সিলারিজ বলার আগে এতগুলা কথা আলোচনা করলাম, যাতে আপনার মাথায় এগুলো সেট থাকে। মডেল অক্সিলারিজ এর ভার্ব গুলা এগুলা কি শব্দ লিখতেছি একটু চিন্তা করেন তো। এগুলা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডকে সাহায্য করে, তাই না? অ্যাকশন ওয়ার্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষায়। তাহলে অ্যাকশন ওয়ার্ডকে সাহায্য করে যে শব্দগুলা, এই শব্দগুলা হচ্ছে সাহায্যকারী। সাহায্যকারী মানে কি? মানে এই শব্দগুলো হেল্পার, মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ। এখন বাংলাদেশের মানে সবচেয়ে প্রধান কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। তাহলে প্রধানমন্ত্রীকে আমরা চিন্তা করি অ্যাকশন ওয়ার্ড। তাহলে প্রধানমন্ত্রী যদি অ্যাকশন ওয়ার্ড হয়, সরকারি আমলা কর্তা যারা আছে তারা সকলে যদি মানে রেগুলার এন্ড ইরেগুলার ভার্ব হয়, মানে অ্যাকশন ওয়ার্ডেরই তো প্রকারভেদ এগুলা। এদেরকে সাহায্য করে যারা, যেমন পুলিশ, মানে ডিফেন্সের যে পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, এগুলোকে সাহায্য করে না? সকল সরকারি কর্মকর্তাদেরকে, সচিবালয়দেরকে বা প্রধানমন্ত্রীকে তো সাহায্য করার দায়িত্ব ওরা নিছে। এই সাহায্যকারী ভার্ব একটা গ্রুপের নাম টু বি ভার্ব, একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। তো বাংলাদেশে এরকম কিছু স্পেশাল সাহায্য করে এরকম আছে, যেমন ধরেন আমাদের হচ্ছে এনএসআই, এসএসএফ, DGFI, হ্যাঁ, ডিজিএফআই এরকম আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ এরকম আছে। তো অন্যান্য ভার্বের ক্ষেত্রে যেরকম চারটা ফর্ম আছে, এই স্পেশাল সিকিউরিটি ফোর্স এদের চারটা ফর্ম নাই, এদের মাত্র দুইটা ফর্ম আছে। এদেরকে কেন স্পেশাল সিকিউরিটি ফোর্স বলা হয়েছে আমরা পরে আলোচনা করব, কিন্তু জেনে রাখেন এইভাবেই এদের সাথে আপনার পরিচয় আমি করায় দিচ্ছি। তাহলে মডেল অক্সিলারিজ গুলো হচ্ছে খুবই স্পেশাল সিকিউরিটি ফোর্স। এদের চারটা ফর্ম হয় না, এদের কয়টা ফর্ম হয়? দুইটা ফর্ম। কি কি? একটা প্রেজেন্ট আর একটা পাস্ট। একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। তাহলে প্রেজেন্টটা কি? যেমন ক্যান, এটা প্রেজেন্ট, এটার পাস্ট হচ্ছে কি? কুড। মে, এটা প্রেজেন্ট, এটার পাস্ট কি? মাইট। শেল, এটা প্রেজেন্ট, শুড। SHOULD, will, would।
এখন মডেল অক্সিলারিজ অনেকগুলো আছে, তার মধ্যে যেগুলো একদম বেসিক আমরা আপাতত সেগুলো মাথায় রাখি। এরপর আস্তে আস্তে আমাদের যত উন্নতি হবে, আমাদের যদি কখনো প্রোগ্রেস হয়, আমরা আস্তে আস্তে আরেকটু জেনে নিব, আরেকটু প্রোগ্রেস করব। কিন্তু আপাতত যতটুকু না জানলেই না, ততটুকু হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মের মধ্যে আমরা জানলাম হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। আমরা অতিরিক্ত আরেকটা 3টা জেনে রাখবো, এগুলোও কিন্তু খুব বেশি জরুরি, যেগুলো না জানলেই না। একটা হচ্ছে হ্যাভ টু, এটা একটা মডেল অক্সিলারিজ, এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। এরপরটা হচ্ছে মাস্ট, এটার পাস্ট ফর্ম বলতে পারবেন কেউ? Might. Had to. Might. মাস্টের পাস্ট ফর্ম হ্যাভ টু। এরপর হচ্ছে ও ইউ জি এস টি, ও টু, এটার পাস্ট ফর্ম হ্যাড টু। এগুলা আপাতত আমরা জেনে রাখবো, এই 3টা অতিরিক্ত আপনাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা ভয় পান না, কেউ ঘাবড়েন না, মানে এগুলো নাম মুখস্থ করার বা মনে না রাখারও কিছু নাই। এগুলো সবগুলোর পাস্ট ফর্ম সেম, হ্যাড টু। কিন্তু এদের এখন আপনারা যখন ইংলিশে স্পিকিং করবেন, আপনারা যখন ইংলিশে কথা বলবেন, আপনারা যখন ইংলিশে লিখবেন, তখন আপনাদেরকে এগুলোর ব্যবহার জানতে হবে, মডেল অক্সিলারিজ এর ব্যবহার জানতে হবে। যে ক্যান ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, মাস্ট ইউ হেল্প ইউ, অথবা মাস্ট আই হেল্প ইউ। যে কোনো ব্যবহারের ক্ষেত্রে কোনটা কেন কোন সেন্স প্রকাশ করে, এগুলা জানার জন্য আপাতত আপনাকে জেনে রাখতে হবে মডেল অক্সিলারিজ হচ্ছে এগুলা। আপাতত এতটুকু জানেন, পরবর্তীতে আস্তে আস্তে যখন আপনাকে আরো অ্যাডভান্স লেভেলে নেওয়া হবে, তখন আপনার এই লিংকের এই ক্লাসের আলোচনাগুলো আপনাকে তখন মনে করতে হবে, নাহলে আপনার সাথে আমার ঝগড়া শুরু হয়ে যাবে। অলরেডি তো ঝগড়ার নমুনা দেখতে পারতেছি, একজন বলতেছেন আহমদ বলতেছেন কেন, তার মানে আপনারা আমার কিছু কিছু কথা পয়েন্ট করে এগুলো হজম করতেছেন, জাস্ট ছেলেটা কি খেলে এটা দেখার জন্য, অসুবিধা নেই। তো পরবর্তীতে ধরেন আপনার সাথে যদি আমার কখনো ঝগড়া হয়, তখন আপনার তো গলা টিপ দিয়ে ধরতে হবে আমাকে। আমি তো নিজেকে অনেক শিয়ান মনে করি বললাম, তাহলে আপনাকে গলা টিপ দিয়ে ধরার জন্য আমি বলতে হবে, আরে মিয়া আপনি তো প্রথম 2টা ক্লাসে আমার মনোযোগ দেন নাই। আপনি যে ওই যে জালিকাল কিতাবুল আরওয়াই বিফি, এই কথাটা আমি বলছি, আপনার যে আমি বলছি যে আমাকে 100% ফেথ রেখে আমার সাথে সামনে আগান, এটা যে আপনি করেন না, এটার প্রমাণ হচ্ছে প্রথম 2টা ক্লাসের এই কথাগুলো আপনি মিস করছেন, এই কথাগুলোকে আপনি গুরুত্ব দেন নাই। আপনি ভাবছেন যে আমি বুঝে গেছি আর লাগবে না, ওকে ফাইন। এই কারণে আপনি এখন এখানে ওই পর্যায়ে এসে ধরা গেছেন। এতগুলো কথা বলতেছি জাস্ট আপনি এটা বোঝার জন্য, এটা মনে রাখবেন কেন হয়েছে, কিভাবে হয়েছে, এত বাড়তি কোনো কিছুর দরকার নেই। অক্সিলারি ভার্ব গুলা আজকে আপনার ক্লিয়ার 100%। মানে আমি কি বলবো, যে নিশ্চিত মনে, ধরেন আপনি মারা যাওয়ার পরেও কবরের সওয়াল জবাবের মধ্যে যদি আপনাকে আইসা কেউ জিজ্ঞাসা করে তুই ইংরেজিতে অক্সিলারি ভার্ব কটা কও, সাথে সাথে উত্তর কি দিবেন? 3টা। এখন অনেকের ভিতরে যারা একটু বেশি জানেন কম জানেন, তাদের একটা প্রবলেম আছে যে আচ্ছা তাহলে ডু, ডিড, ডাজ এটা কি? অনেকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই, জমা রাখেন, উত্তর আছে, পরে দিব, আপাতত এতটুকু জানেন। তাহলে অক্সিলারি ভার্ব কয়টা? 3টা, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারিজ। এবার যারা 24টা, 8টা, 9টা, 4টা, এইটা বলছেন, তারা জেনে রাখেন এই সবগুলার এই একত্রে গইন্না সবাই কইতে থাকে। কিন্তু আজকে আপনি জানলেন অর্গানাইজড ওয়েতে আপনি অক্সিলারি ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড গুলা কিভাবে মনে রাখবেন এবং কিভাবে জানতে পারবেন। সবাই বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, তাহলে অক্সিলারি ভার্বের যে 4টা ফর্ম, মানে অক্সিলারি ভার্বের সবগুলোর 4টা ফর্মও আমি লিখে দিছি, আপনারা একটা স্ক্রিনশট রাখতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে খাতায় তো অবশ্যই লিখতে হবে। তো আপনারা এখন তাহলে মানে আমাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে আপনাদের একটু বেশি মানে হচ্ছে যে কিছু ম্যান্ডেটরি আর কিছু হচ্ছে অপশনাল, করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা নেই। এর মধ্যে একটা হচ্ছে কি, যেগুলো না করতে পারলে সমস্যা নাই, সেগুলো করতে পারলে ভালো, আমি আপনাকে চিন্তার একটু সুবিধা হবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে আমরা একটা প্রশ্ন, একটা বাক্য, এই বাক্যটা দ্বারা আপনি কি বুঝেন, এটা হচ্ছে একটা এক্সট্রা ওয়ার্ড। সেই বাক্যটা দ্বারা আপনি কি বুঝেন, সেই বাক্যটা হচ্ছে যে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত। কথাটা শুনতে যদি কারো অসুবিধা হয়, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি, এই কথাটা মানে কি? কেউ একজন বলছে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি, এই কথার মানে কত রকম হইতে পারে। এই একটা বাক্য কেউ যদি কাউকে বলে বা আমি যদি কাউকে বলি, তাহলে আমি তাকে কি কি মিন করতে পারি, এইটা হচ্ছে
আপনার কাজ, আপনি যতটুকু ভাবেন যতটুকু বোঝেন আপনি শুধু এটা বলবেন। কেউ যদি একদম আসলটাই বলতে চান তাহলে তো আমি এটা সোর্স বলে দিলাম, এই বাক্যটার মূলত এই বাক্যটার সোর্স হচ্ছে প্রেক্ষাপট, শানে নুজুল বলে দিলাম। এই বাক্যটা আল্লাহ বলছে, কাদেরকে বলছে? যারা ঈমান আনছে। যারা ঈমান আনে নাই তাদেরকে কিন্তু বলেন। এই কথাটা সকলের জন্য প্রযোজ্য নয়, এই কথাটা আল্লাহ স্পেশালি তাদেরকে বলছে যারা ঈমান আনছে। তো এখন এই কথাটার সাথে তো আরো অনেকগুলো কথা আছে, সবগুলো কথা বলি নাই। একটা সামান্য কথা, যে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত, এই কথার মানেটা কি হইতে পারে? এটা জাস্ট আপনি যা ভাবেন তা একটা পোস্ট করবেন, লিখবেন, আমাকে ট্যাগ করে দিলে বা আপনি যে কোনো ভাবে আমাকে কাছে পৌঁছাইলে আমি এটা দেখতে পাবো, কোনো অসুবিধা নেই, আমি দেখবো, জানবো। এরপর হচ্ছে ম্যান্ডেটরি কাজ। ম্যান্ডেটরি কাজ হচ্ছে অ্যাকশন ওয়ার্ড গুলা আপনাকে আমি একদমই সংক্ষেপ করে দিচ্ছি। অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড আপনি যখন অনেকগুলো লিখতে গেছেন আপনি দেখছেন যে দেয়ার আর সো মেনি অ্যাকশন ওয়ার্ডস, প্রচুর পরিমাণ অ্যাকশন ওয়ার্ড আছে। এখন এই অ্যাকশন ওয়ার্ড গুলা আপনি কি এতগুলা শিখতে পারবেন, মুখস্থ করতে পারবেন, লিখতে পারবেন? নো। তাহলে আপনি কি করতে পারবেন? আপনি অল্প যে কটা সম্ভব সে কটা, এটা খুব আহামরি না। তাহলে ইরেগুলার ভার্ব গুলা বানান করার সময় চেঞ্জ হয়ে যায়। ইরেগুলার ভার্ব গুলো আপনি 100% ক্লিয়ার করে ফেলেন, বাস আপনার অ্যাকশন ওয়ার্ডের ঝামেলা শেষ। রাইট? ইরেগুলার ভার্ব গুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমরা কিন্তু নেক্সট ক্লাসে হালকা হালকা দুই একটা প্রশ্ন করব। আমি আপনাকে কয়েকটা ভার্ব দিব, ধরুন আমি 3টা ভার্ব দিলাম বা 4টা ফর্ম দিলাম, আমি আপনাকে 4টা বা 5টা ওয়ার্ড দিলাম, 5টা অ্যাকশন ওয়ার্ড দিব। এই 5টা অ্যাকশন ওয়ার্ডের 4টা ফর্মই যদি কেউ লিখে দিতে পারেন পুরস্কার দিব। বুঝতে পারতেছেন সবাই? এবং এবং এই অ্যাকশন ওয়ার্ডের প্র্যাকটিস এটা বাধ্যতামূলক, ইরেগুলার ভার্ব গুলা। এটার পাশাপাশি এই যে অক্সিলারি ভার্ব গুলো আপনারা শিখছেন, যে অক্সিলারি ভার্ব ইংরেজি ভাষা কয়টা? আপনি ঘাবড়াবেন? সারা পৃথিবী চৌচির হয়ে যাবে, আকাশ ভেঙে বিদীর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে, বাতাস জলবায়ু সবকিছুতে আলামত আলামত শুরু হবে, কিন্তু অক্সিলারি ভার্ব কোনোদিন চেঞ্জ হবে না। অক্সিলারি ভার্ব ইংরেজি ভাষায় কয়টা? 3টি, মাত্র 3টা। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারিজ। মনে থাকবে সবার? এবং টু বি ভার্ব গুলা কি কি? am, is, are, was, were, been, been। টু হ্যাভ ভার্ব গুলা কি কি? have, has, had, been। মডেল অক্সিলারিজ গুলো কি কি? can, could, may, might, shall, should, will, could। আপনারা যদি চান একটু মজা নিতে পারেন, আমি আমার স্টুডেন্টদেরকে অনেক মজা নেওয়া শিখাতে পারি। আমি বলিও রীতিমতো ওদেরকে মজা নিতে। যেমন আপনার আশেপাশে কোনো টিচার থাকলে, মানে টিচারদের একটু প্রশ্ন করবেন, টিচার কি আপনার আশেপাশে টিচার থাকে তাদেরকে প্রশ্ন করবেন, স্যার অক্সিলারি ভার্ব একটু জানেন? স্যার ইংরেজি ভাষা অক্সিলারি ভার্বটা কি স্যার? স্যার অক্সিলারি ভার্ব গুলো আমার কাছে ঝামেলা লাগে, এভাবে বলবেন, টিচারদের সাথে মজা নেবেন। তো যদি বলে যে সে অক্সিলারি ভার্বটা জানো, চা আরে এডি ইজ, am, is, are, was, were, এটা এডি করা কতটি আছে। আর যদি কোনো টিচার সুন্দরভাবে এইভাবে গুছিয়ে দিতে পারে, যে রাজিয়া সুলতানের মতো, রেসপেক্ট দোজ টিচার্স, দে রিয়েলি ওয়ার্ক হার্ড, তারা আসলেই কাজ করে, তারা আসলেই ক্লাসে যাওয়ার আগে অনেক ঘাটাঘাটি করে, টেনশনে থাকে, বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করে, স্টুডেন্টদেরকে নিয়ে চিন্তা করে, প্রস্তুতি নেয় এবং বুঝে এবং বোঝা। আর যেগুলো চৌধুরী হোসেনের মতো আছে, বাংলাদেশের জাতিটাকে নষ্ট করার জন্য সিটি কলেজের ওই চৌধুরী এন্ড হোসেন পাবলিকেশনই যথেষ্ট। আই হেট দেম। অন রেকর্ড ক্লাসে কথা বলতেছি, ইউ ক্যান মামলা মি, নো প্রবলেম। চৌধুরী এন্ড হোসেন বই বাংলাদেশের জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। হাজার হাজার ভুল, এই বইয়ের ভুল তথ্য ওই বইয়ের মধ্যে আছে, এবং একটার পর একটা এরা আপডেট করতেছে। আর স্কুল কলেজের মধ্যে এরা কিভাবে ব্যবসা করে, nobody knows better than me। বুঝতে পারছেন? যাই হোক, তো আমি যা বলি জেনে শুনে বুঝে বলি। আমি আমার চিন্তা, বাক্য এবং কর্ম সবসময় এক করে চলার চেষ্টা করি। সো আপনারা এখনো যারা আমাকে বিশ্বাস করতে পারতেছেন না, এখনো যারা আপনারা আপনাদের ব্যাপারে সিরিয়াস না, ইউ শুড লিভ মি। আপনি আমাকে ত্যাগ করা উচিত। আপনি যদি এখনো আমাকে ত্যাগ না করেন, আগামী ক্লাসের পরে আমি আপনাদের কিছু মানুষকে ভাগানো উচিত, কারণ আমাদের নতুন কিছু মানুষকে সুযোগ দিতে হবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ, আগামী ক্লাস হচ্ছে আমাদের একটু বন্ধ পাচ্ছেন আপনারা বেশি, এই কারণে কাজও একটু বেশি, প্র্যাকটিসটাও একটু বেশি। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ চলতে থাকবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রত্যেককেই রিঅ্যাকশন দেওয়া শিখতে হবে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কোনো লিঙ্কও শেয়ার করলে ওটার মধ্যে একটা রিঅ্যাকশন দিয়ে এরপরে যাবেন।
এখানে এখন পর্যন্ত 94 জন আমার কথা শুনতেছেন, তাহলে আমরা হোয়াটসঅ্যাপের একটা মেসেজের মধ্যে এই যে এঙ্গেজমেন্ট এটা নাই, এটা কেন নাই আপনাকে জানতে হবে। আপনি কিন্তু তাহলে অ্যাক্টিভ থাকতেছেন না। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি ভুলে যাবেন। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা আপনাকে দিনের বিভিন্ন সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু মনে করায় দিতে পারি। বুঝতে পারছেন সবাই? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং পরবর্তী ক্লাসে আরো সুন্দর এবং উদ্দীপনা নিয়ে আপনারা সামনে আগাইতে পারবেন। আমাকে আরো মানে আমার কাছ থেকে আরো অনেক কিছু জানার চেষ্টা করার এবং আগ্রহ আপনার ভিতরে থাকবে।